জি স্যার। আচ্ছা, এখন এক্সআরডির অ্যানালাইসিস করার জন্য কিছু এক্সেল ফাইল দরকার, কিছু ওয়ার্ড ফাইল দরকার, এবং আপনাদের এক্সআরডি ডাটা দরকার। এগুলো সবই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাইতে হবে। এখন আমাদের কাজ কি হবে, আগে থিওরি একটু অল্প দেখি, দেখার পরে এখন কার স্যাম্পলের নাম কি সবার মনে আছে? ওখানে আবার 1 2 3 সিকোয়েন্স দেওয়া আছে, রাশেদ স্যার যেটা আমাকে পাঠাইছে সেটা আমি বললাম আর কি। এখন এই যে এক্সআরডি আসলে কি, এটা মোটামুটি যেহেতু আপনার ফিজিক্সে সব অনার্স মাস্টার শেষ হয়ে যাচ্ছে, সবাই জানে, এগুলো বলার কিছু নাই। এক্সআরডির মাধ্যমে আমরা একটা ক্রিস্টালের প্লেন গুলো নির্ণয় করা যায়। প্লেন বলতে এই স্কেল, এই যে মিলার ইন্ডিসের সাহায্যে 1 1 1 2 2 2 3 3 3 কোন যে প্লেন, এই প্লেন গুলো জাস্ট এই এক্সআরডি থেকে আমরা নির্ণয় করতে পারবো। প্লেন পাওয়া গেলে বোঝা যাবে আসলে তার ক্রিস্টাল স্ট্রাকচারটাতে কেমন। কারণ ক্রিস্টাল স্ট্রাকচার বিভিন্ন ধরনের হতে পারে, তাই না? 3 ডাইমেনশনালি কত ধরনের হতে পারে ক্রিস্টাল স্ট্রাকচার? কিউবিক হতে পারে, হেক্সাগোনাল হতে পারে, অক্টাগোনাল হতে পারে, মনোক্লিনিক হতে পারে, ডাইক্লিনিক হতে পারে, ট্রাইক্লিনিক হতে পারে, এরকম বিভিন্ন করছেন না স্ট্রাকচার। জি স্যার। হ্যাঁ, তো ক্রিস্টাল স্ট্রাকচারটা কেমন সেটা আমাদের নির্ণয় করার উদ্দেশ্য। মিলার ইন্ডিসিস, তারপর তার এই যে ল্যাটিস প্যারামিটার, মানে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কেমন হবে, এগুলো সবকিছু এক্সআরডির মাধ্যমে নির্ণয় করা যায়। মানে এক্সআরডির মাধ্যমে এত কিছু ইনফরমেশন পাওয়া যায় যে আপনি চিন্তা করতে পারবেন না। মানে শুধু যদি কেউ চায় যে আমি এক্সআরডি নিয়ে গবেষণা করবো, তার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এক্সআরডি দিয়ে এই পরিমাণ ইনফরমেশন পাওয়া যায় ক্রিস্টালের ভিতরে, এগুলো অ্যানালাইসিস শেষ হবে না। তো আমরা মোটামুটি যেগুলো দরকার সেগুলো আমরা আলোচনা করবো। তাহলে এটা হচ্ছে ব্রাগস ল এখানে কাজে লাগে। 2d sin θ = m λ, তাই না? এই থিটাটা কি? থিটা হলো ব্রাগস অ্যাঙ্গেল, এই যে এই থিটা, সাইন টু সাইন। আর ডি মানে এই যে ডি, ইন্টারপ্লানার স্পেসিং বলে কিনা, কি বলে ডি কে? এ বলেন কি বলে এই ডি, ডি কে কি বলে? সবাই স্যার চুপ। ডি স্পেসিং স্যার। ডি স্পেসিং বা ইন্টারপ্লেনার ইন্টারপ্লান্ট। স্পেসিং। তার মানে আমরা এখান থেকে একটা ক্রিস্টালের ডি স্পেসিং আর ল্যামডা ওয়েভলেন্থ, আপনি স্যার ওই যে যদি, এক্স রে ওয়েভলেন্থ। হ্যাঁ এক্স রে ওয়েভলেন্থ। তার মানে আমরা মোটামুটি এগুলো, এই সূত্র কাজে লাগবে, সূত্র কাজে লেগে আমরা, এটা হলো ব্রাগস ল, এটা হচ্ছে মেইন সূত্র। 2d sin θ n λ, এন মানে হচ্ছে, এন মানে কি? ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার, তো আমরা ফার্স্ট অর্ডার নেই, এই জন্য জাস্ট এর মান 1 ধরি। তাহলে মোটামুটি সূত্রটা এরকম, λ = 2d sin θ। λ কি, বা 2d sin θ = λ, তাই না? এখন আমরা যখন এক্সআরডি করি তখন জাস্ট আমাদেরকে থিটার মান দিবে, আর থিটা অনুযায়ী যে ডিফ্রাকশন আসবে সেই মানগুলো দিবে আর কি। এখন এখান থেকে যদি আমি এই সাইন থিটা, থিটার মান পাই, ল্যামডার মান তো সবার ক্ষেত্রে এক, এখান থেকে ডি, ইন্টারপ্ল্যানার স্পেসিং বের করা যাবে না? অর্থাৎ আমাদের ইন্টারপ্ল্যানার স্পেসিং বের করতে হবে। বের করার পরে ল্যাটিস প্যারামিটার বা ল্যাটিস কনস্ট্যান্ট, যদি এটা একটা ক্রিস্টাল হয় তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো কি বলি আমরা? ল্যাটিস প্যারামিটার। আর এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, আলফা, বিটা, গামা, এই সবগুলো, এই চারটাকে একসাথে করে বলা হয় কি? মিলার ইন্ডিসিস। তাহলে এই যে 2d sin θ λ, ডি ইকুয়াল তার কি, λ/2 sin θ। এই ডি থেকে এরকম বিভিন্ন ক্যালকুলেশন করে, যদি স্ট্রাকচার হয় কিউবিক, অর্থাৎ ফর কিউবিক ল্যাটিস, এই ডি থেকে এই যে এগুলো ক্যালকুলেশন আপনারা দেখবেন,
এই যে এটার আলোকে আমরা মূলত ডি অ্যাপ্লাই করে আলফা বিটা গামা এই কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করে এ বি সি অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কি হবে তা বের করি। এবং দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করার সময় যদি আমরা এ বি সি কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে যদি এ বি সি তিনটে তো সমান, এ বি সি যদি তিনটা সমান হয় তখন আসলে ডি স্পেসিংটা তার ইকুয়েশনটা হবে এরকম, এ ডিভাইড বাই এইচ স্কোয়ার কে স্কোয়ার এল স্কোয়ার। এটা হলো ইন্টারপ্লানার স্পেসিং বের করার সূত্র। কথা কি বুঝছেন? মানে এ বি, মানে এটা হলো মেন সূত্র। যেহেতু এ বি সি আমাদের সেম, তাহলে কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে অর্থাৎ আমরা যে স্যাম্পল কাজ করতেছি হলো কিউবিক। কেন কিউবিক সেটা আমি পরে বলতেছি। তো আমরা যদি কিউবিক স্যাম্পল নিয়ে কাজ করতেছি যেহেতু, তাহলে আমরা তার কি বের করবো আগে? ইন্টারপ্লানার স্পেসিং। ইন্টারপ্লানার স্পেসিং যদি পাই, ইন্টারপ্লানার স্পেসিং হলো এটা, সূত্রটা এটা। তার মানে আমরা ইন্টারপ্লানার স্পেসিং যদি পাই আর এই স্কেল যদি পাই, আবার আমরা কিন্তু ল্যাটিস কনস্ট্যান্টও বের করতে পারবো। কথা মনে হয় কিছু বোঝেন নাই। ব্রাগসের ল হলো 2d সাইন থিটা ইকুয়াল ল্যামডা। তো আমরা যে এক্স রে ওয়েভলেন্থটা দিলাম, সেই ওয়েভলেন্থের মান যদি আমাদের জানা থাকে, আমাদের যদি থিটার মান জানা থাকে, তাহলে ডি এর মান পাবো না? জি স্যার। পাওয়া যাবে? জি স্যার। আচ্ছা, এই জি স্যার। ডি এর মানটা এখানে বসাবো। আর যে প্লেন তৈরি হবে এই স্কেল, ওই প্লেন গুলো আমরা পাবো এক জায়গা থেকে ইনফরমেশন। আমাদের এই প্লেনের মান ধরলাম 1 1 1, তাহলে ডি এর মান যদি বসাই আর এই প্লেন কোন প্লেনে যদি মান বসাই, তাহলে আমরা ল্যাটিস প্যারামিটার মান পাবো না? জি স্যার। তাহলে আমাদের এক্সআইডি যে ডাটা দিবে আমাদের, ওখানে থিটার মান থাকবে এবং থিটার আলোকে কি পরিমাণ পিক তৈরি হবে ওই পিকের মান থাকবে। তো সেখান থেকে আমরা ল্যামডার মান কাজে লাগিয়ে আগে ডি স্পেসিং বের করব। ডি স্পেসিং এর মানটা কাজে লাগিয়ে এবং মিলার ইন্ডিসিস দিয়ে আমরা আবার ল্যাটিস প্যারামিটার বের করব। আর এই ল্যাটিস প্যারামিটার যদি বের করতে পারি, তাহলে আমরা আবার তার ডেনসিটি বের করতে পারবো। এক্স রে ডেনসিটি, বাল্ক ডেনসিটি, সেটা একটু পরে আসতেছি। তাহলে ওই স্যাম্পলের ডেনসিটি বের করা যাবে, পোরোসিটি বের করা যাবে। সেগুলোর সূত্র আছে, সেটা পরে আমি দেখাচ্ছি। তো প্রথমে তাহলে আমাদের যখন আমরা করি, এই যে ডাটা যেমন আছে এখানে, সাপোজ এখানে সবার ডাটা আছে A1 A2 3 করে সবার। তো প্রথমে আমরা কি করব? সাপোজ একটা স্যাম্পল নিলাম, এই যে A1, এই স্যাম্পল। এই মেশিন আসলে এক এক মেশিন, যেমন আমরা যেমন ইম্পিডেন্স অ্যানালাইজার থেকে মেশিনে যখন ডাটা নিয়েছিলাম তখন কি ছিল, কি ফাইলে? এক্সেল ফাইলে থাকে, তাই না? আর এটা কি ফাইলে জি দিছে স্যার। মান? এক্সপার্ট। নোটপ্যাডে। এগুলো হচ্ছে ব্রাক্স অ্যাঙ্গেল। এই যে থিটার মান হলো এটা, মানে এই যে 14 ডিগ্রি 15 ডিগ্রি এরকম মান দেওয়ার পরে আমরা এই 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 পজিশন পাইছি আর কি, পিক পজিশন বা ইন্টেন্সিটিটা কেমন। তাহলে এটা যদি আমরা এখন ওই যে অরিজিন ওপেন করবো আর কি, এটা হলো ডাটা। কথা বুঝছেন? A1 স্যাম্পল, আচ্ছা এ জি টু স্যার। স্যাম্পল, জি স্যার। A2 স্যাম্পল, A3, A4, চারটা স্যাম্পল আমি ওপেন করলাম। এই যে নিচে দেখেন কয়টা স্যাম্পল, চারটা স্যাম্পলেরই ডাটা যে ফাইলটা সেটা ওপেন করলাম। এবার আমি অরিজিন ওপেন করলাম। ওই ডাটাটা এক্সেলে নিয়ে যাওয়া যায়, কিন্তু এক্সেল থেকে আবার আমরা তো এখানে আনবো যেহেতু, তাহলে সরাসরি ওটা থেকে এখানে আনা যায় আর কি। তো কয়টা স্যাম্পল আমার? আচ্ছা। চারটা স্যার। চারটা। এখন চারটার জন্য তাহলে আমার কয়টা ঘর লাগবে? স্যার এক্স অ্যাক্সিস একটা আর ওয়াই অ্যাক্সিস চারটা স্যার। হ্যাঁ, এভাবে করা যায়। যদি আমার কাছে এক্সেল ফাইল থাকে তাহলে, মানে এখানে তো আবার কপি যখন করবেন তখন এই শুধু ডান পাশেরটা কপি করা যাবে না, পুরোটা একসাথে কপি হয়। একসাথে যদি কপি হয় তাহলে আমরা কয়টা নেব? সবার জন্য দুটা দুটো করে নেই, কারণ এক্স অ্যাক্সিস এটা ওয়াই অ্যাক্সিস।
4টা স্যাম্পলের জন্য 4 দুগুণ 8, বুঝছেন? আচ্ছা, স্যাম্পল 1 A1, এই যে স্যাম্পল, কন্ট্রোল এ চাপলে পুরোটাই সিলেক্ট হবে। কপি করলাম, কপি করার পরে এই যে এখানে দেখতেছেন, এখানে এখানে এসে কন্ট্রোল ভি চাপবো, আর ওই মানগুলো এখানে বসছে। জি স্যার। এটা 1 নম্বর স্যাম্পলের মান বসলো। 2 নম্বর স্যাম্পল, কন্ট্রোল এ, কপি করলাম, 2 নম্বর স্যাম্পলের মানটা কোথায় বসাবো? এখানে, তাই না? কন্ট্রোল ভি। 3 নম্বর স্যাম্পল, কন্ট্রোল এ, কপি করলাম, কন্ট্রোল ভি করে পেস্ট দিলাম এখানে। 4 নম্বর স্যাম্পল, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, বা আপনি ম্যানুয়ালি কপি করতে পারেন। এখন কি হয়েছে, এখানে উপরে তাকান, এটা এক্স, এটা ওয়াই, আর এটা কি হবে? এক্স হবে স্যার। এক্স হবে। তাহলে এটা ডবল ক্লিক করব, ডবল ক্লিক করলে এই যে প্লট ডেজিগনেশন, এখানে এক্স, এটাও ওয়াই না এক্স হবে। তাহলে অপশন ক্লিক করে যে এক্স দিলাম, ওকে। এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স হবে স্যার। হ্যাঁ, এটা সিলেক্ট করলাম। তাহলে খেয়াল করে দেখেন, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই, এটা এক্স, এটা ওয়াই। যদিও সবার এক্স সমান ছিল, যদি আমার এক্সেল ফাইল থাকতো তাহলে সবার জন্য একটা এক্স দিতাম, বাকি কিন্তু ওখানে যে নোটপ্যাড, তো ওখান থেকে তো এক্স আর ওয়াই আলাদা করা যাচ্ছে না, আনলে দুজনকে একসাথে আনতে হচ্ছে আর কি। বাকি সবার এক্স কিন্তু সেম আছে। এটা করার পরে এই যে এখানে কর্নারে আমরা সিলেক্ট করলাম পুরোটাই। সিলেক্ট করার পরে নিচে তাকান, নিচে, নিচে দেখছেন এই নিচে, এই এই যে এরকম ঢেউয়ের মতো 3টা ঢেউ দেখতে পাচ্ছেন না? যদি নাও দেখতে পান তাহলে এখানে অপশন চাপবেন। অপশন চাপলে এই যে এখানে দেখেন স্ট্যাক লাইন বাই ওয়াই অফসেট, দেখতে পাচ্ছেন না? জি স্যার স্যার। দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবে এখানে কিন্তু লেখা থাকে, মানে এখানে থাকে, যদি না থাকে তাহলে এখানে আবার অপশন আছে। অপশনে ক্লিক করলে যে এটা যেটা আসবে, যেটা স্ট্যাক লাইন বাই ওয়াই অফসেট, বা এখানে দেওয়া আছে, তাহলে আমি এটা ক্লিক করলাম। এই ক্লিক করলে এই যে আপনার এক্সআরডিটা প্লট হলো। এখন এখানে এই যে এই মানগুলো আমাদের দরকার নেই। কারণ কি? কারণ জাস্ট আমাদের এক্স অ্যাক্সিস এর মানটা ঠিক আছে, কিন্তু ওয়াই এর জাস্ট ইন্টেন্সিটি বোঝায়, অর্থাৎ এইগুলো কিন্তু মান না আসলে। তাহলে এগুলো আমি কি করবো? সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে ডিলিট চাপলাম, তাহলে আর কিন্তু নাই কিছু। তারপর দাগ আছে না এখানে, দাগ গুলো কিভাবে উঠাবো? মেজর মাইনর টিক্স উঠাই দেবো। মেজর মাইনর টিক্স কিভাবে উঠাই? ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই যে লাইন এন্ড টিক্স, লেফট সাইড, মেজর টিক্স কি দেবো? নান। মাইনর টিক্স কি দেবো? নান। ওকে। আর এখানে লিখবো আরবিটারি ইউনিট। এটা অনেক সময় আপনারা জার্নালের পেপার দেখবেন বা আমাদের খবর দেখবেন, AU, আরবিটারি ইউনিট বুঝাই দিবে। মানে মূলত ইন্টেন্সিটি বুঝাইছে, ইন্টেন্সিটির যে আরবিটারি ইউনিট সেটা আর কি এখানে হবে। সবার জন্য কিন্তু আলাদা, মানে এর জন্য দেখাচ্ছে আলাদা, এর জন্য আলাদা, তাই এটা আরবিটারি ইউনিট লেখা আছে। এবার আমরা পুরোটাই ঘিরে দিতে পারবো না? জি স্যার। উপরে একটা লাইন দিব, রাইট সাইডে লাইন দিব, রাইট সাইডে যেগুলো আগে শিখেছি আপনাদের। আচ্ছা, দিলাম। এবার
এই এখানে তো এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, আমার দরকার আছে মূলত মান ছিল 15 থেকে 65 পর্যন্ত। চাইলে আমরা এই যে এখান থেকে জুম করে এই অংশটা শুধু নিতে পারি। ওকে আকরাম, এখানে দেখো স্কেলিংটা এখানে 20 লেখা আছে, 30 লেখা আছে, আমি এখানে 25 দিতে পারি না? এবার লেখা তো নাই 25, জি ওই যে তোমার ক্ষেত্রে যেটা হয়েছিল। তাহলে এখানে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করে স্কেল, এখানে কি লেখা আছে ভ্যালু 10 করে বাড়বে। আমি যদি এখানে 5 করে বাড়াই তাহলে কি করবো, সে 5 করে স্কেলিং করবে। জি স্যার। এখন আমি যদি চাই যে মাইনর গুলো না দিতে, তাহলে মাইনর উঠাই দেবা, ক্লিক করে স্কেলিং এ এসে মাইনর ট্রিক্স 0 দিবা, তাহলে মাইনর থাকলো না। তাহলে এখন আগের থেকে ভালো দেখাচ্ছে না এখন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই কালার, এই ঝাপসা দেখাচ্ছে না অনেক সময়? ঝাপসাটা যদি ক্লিয়ার করতে চান বা গাঢ় কালার দিতে চান, তাহলে ক্লিক করে এই এই লাইনে চাপবেন। আচ্ছা, এটা আচ্ছা, ওটা সমস্যা নেই। এবার দেখেন স্যাম্পলের নাম, স্যাম্পলের নাম যদি আমি এখানে দেই, এটাও দেওয়া যায়। অথবা আপনি চাইলে এই যে টেক্সট আছে না, টেক্সট, টেক্সট নিয়ে এখানে লিখলেন, এখানে লিখলেন কি এক্স ইকুয়াল 0.00। আবার আরেকটা টেক্সট নেবেন আর লিখলেন এখানে এক্স ইকুয়াল 0.05, আপনাদের স্যাম্পলের নাম। মানে এখানে এট এ গ্লান্স না লিখে আপনি আবার এই সাইডে সাইডে লিখলেও হবে। এবং এটা কালো দিলেন, এটা কিন্তু লাল, লাল কালার করে দিতে পারেন, এটা লাল দিলাম। তারপর এটা ব্লু দিলাম, এখানে যাতে স্যাম্পলের নাম দিব, তাহলে কি এটা আরো সুন্দর বোঝা যাবে। এক্স ইকুয়াল আপনাদের যে স্যাম্পলের নাম হবে, বললাম 0.07, 07 স্যার। এক্স ইকুয়াল 0.09 দিলাম। কার স্যাম্পল এটা? স্যার এটা আমার আচ্ছা স্যাম্পল স্যার। আচ্ছা, এইটা এখান থেকে দিলাম। ওকে, তাহলে তো আমার এটার দরকার নেই, এটা ডান পাশে রেখে দেবো, সমস্যা নেই। এবার যেটা হলো, আমাদের এই যে পিক দেখা গেছে না, এখন পিকের রেসপেক্টে কি থাকে, মিলার ইন্ডিসিস থাকে। পিকের ইন্ডিসে কি থাকে, মিলার ইন্ডিসিস, মানে 1 1 1 2 2 2 3 3 3, নাম শুনছেন না? জি স্যার। এখন শোনেন, মানে স্ট্যান্ডার্ড ডাটা আছে। স্ট্যান্ডার্ড ডাটা মানে সাপোজ এই যে 30-এর পরে যে পিকটা আসবে, এর স্ট্যান্ডার্ড ডাটাবেজ আছে। ওই স্ট্যান্ডার্ড ডাটাবেজে 30-এর পরে, মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলের পরে যদি কোনো পিক দেখা যায়, তাহলে সেই পিকটা অবশ্যই 1 1 1 বা এরকম একটা মান আছে আর কি, এটাই হবে। আবার 35-এর পরে যদি কোনো পিক দেখা যায়, সেটার মান অবশ্যই 2 2 2 বা এরকম একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ভ্যালু আছে। এখন ওই স্ট্যান্ডার্ড ভ্যালুর সাথে কম্পেয়ার করার জন্য আবার আমাদের একটা সফটওয়্যার আছে। এখন একে তো অরিজিনালি ঠিক মতো কন্ট্রোল করতে পারে না, আবার আরেকটা যদি সফটওয়্যার ব্যবহার শিখে তাহলে ঝামেলা। এই জন্য মানে এটা স্ট্যান্ডার্ড ভ্যালু, এমন না যে আপনি স্ট্যান্ডার্ড ভ্যালু তার মানে কি, তাহলে আপনি এখন আপনার স্যাম্পলের কাছাকাছি পেপার দেখবেন, পেপার দেখলে বুঝতে পারবেন ওখানে অবশ্যই 30-এর পরে, ওই পেপারে যদি দেখেন 30-এর পরে যে পিকটা আসছে ওখানে যদি লেখা থাকে 1 1 1, তাহলে অবশ্যই অবশ্যই আপনার এই পিকটাও 1 1 1। 35-এর পরে যে পিকটা আছে যদি আপনার দেখেন 2 2 2 লেখা আছে পেপারে, মানে আপনার স্যাম্পল রিলেটেড পেপার দেখবেন, তারা তো এক্সআরডি করছে, তাহলে এই পিকটা অবশ্যই 2 2 2 হবে। এটা হলো শর্টকাট ওয়ে আর কি, আর এটাই হবে। এমন না যে আপনি লিখতেছেন এটা অন্য হতে পারে না, অন্য হওয়ার সুযোগ নেই, এটা স্ট্যান্ডার্ড ডাটা আছে। 35-এর পরে এই জায়গায়, বা এটা কত হচ্ছে 36 37, 35-এর পরে 36-এর জায়গায় যে পিকটা থাকবে এটা অবশ্যই এরকম হবে। এরপর স্ট্যান্ডার্ড ভ্যালু আছে, স্ট্যান্ডার্ড ভ্যালুটা কি, বা ওটা যেটা বললাম এই রিলেটেড পেপার গুলো থেকে আপনি দেখবেন এক্সআরডি এই পিক গুলোর মান তারা কি দিয়েছে, আপনার হচ্ছে পিকের মান সেম। তার মানে ধরলাম এই পিকের মান 1 1 0, এই পিকের মান ধরলাম 1 1 1,
এই পিকের মান দিলাম 222, এই যে পিকের মানগুলো বসাবেন। তাহলে আপনার মূলত এক্সআরডি যে ডাটাটা, মেইন ডাটাটা ক্লিয়ার। মেইন ডাটা ক্লিয়ার মানে কি করলাম, এই পর্যন্ত প্লট করার পরে স্যাম্পলের নাম লিখবেন। এ কি হবে, এ, এই যে এখানে এ এর নাম কি লিখবেন? থেটা হবে। হ্যাঁ, থিটা হবে। থিটা চাইলে আপনি কথায় লিখতে পারেন বা স্যাম্বল দিতে পারেন। স্যাম্বল বলতে এখানে থিটা কই, এই যে থিটা। এবং এটা কিসে হবে, এটা কিসে হবে, ডিগ্রিতে হবে। এখন এটা কি থিটা না টু থিটা, এটা কি থিটার মান না টু থিটার মান? আচ্ছা দেখি আমার পেপারে দেখি। এটা টু থিটার মান, এগুলো কার মান? এগুলো টু থিটার মান, ওকে। তারপর এখানে ক্লিক করে হবে, টু থিটা ডিগ্রি এ ইউ বা ইন্টেন্সিটি, এটা মূলত ইন্টেন্সিটি নেবে। ইন্টেন্সিটি তার ইউনিট হলো এ ইউ এর। স্যার পেপার গুলোতে যখন এই পিক গুলো দেখা যায় তো মানে এখানে তো নয়েজ নয়েজ দেখা যায় স্যার। তো পেপার গুলোতে একদম স্মুথ লাইন দেওয়া থাকে স্যার। আর কোথায় স্মুথ লাইন, এর থেকে আবার কি স্মুথ লাইন থাকে? কয়টা পেপার পেপার দেখছেন? গুলোতে দু স্যার একটা পেপার দেখছিলাম স্মুথ থাকে। স্যার কত বলছে স্যার এই যে প্লট করা যে অপশনটা স্যার স্ট্যাক, তো এটা কি বললেন জানো স্যার? স্ট্যাক, আরে যে এখানে লেখা আছে, এখানে চাপ বাতালি হচ্ছে, এই যে কি লেখা আছে বড়, স্ট্যাক, স্ট্যাক লাইন বাই ওয়াই অফসেট, তো স্যার ঠিক আছে। এই আকরাম তুমি কয়টা এক্সাইডে দেখছো? এক্সাইডে ঠিক আছে, জাস্ট এভাবে থাকবে, পিকের জায়গায় এরকম থাকবে। এ কথা বুঝো না এখানে এইগুলো কিন্তু। আমি প্রথমে সিঙ্গেল প্লট করছিলাম, সিঙ্গেল প্লট করলে অনেক নয়েজের মতো দেখা যায়, পিক গুলো দেখা যায়। নয়েজ, নয়েজ না, এগুলো তোমার পিক বোঝা গেলে হচ্ছে, এভাবেই তো থাকে। এখানে কি তোমার, এটা একটা পিক, 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 এটা স্পষ্ট বোঝাতে যাচ্ছে এগুলো। আচ্ছা তাহলে কি করলাম, এক্সআইডি এটা প্লট করলে এখানে তোমার টু থিটা ডিগ্রি ইন্টেন্সিটি আরবিটারি ইউনিট, এখানে 111 222 না কি তোমার স্যাম্পল, যেটা বললাম রিলেটেড পেপার ডাউনলোড করে দেখে এখানে বসাবো না। তাহলে এটা কোথায় করতে হবে, এটা ছবি, ছবি তুললে কোথায় রাখবা? এক্সআইডি এর ছবি আছে না? হুম, এটা কোথায় রাখতে হবে এই ছবিটা? কথা বলেন, এই ছবিটা পাইলে ছবিটা কোথায় রাখবেন? এই কেউ শুনতে পাচ্ছেন? জি স্যার। কোথায় রাখবেন ছবিটা সেটা বলছি, ছবিটা কোথায় রাখবেন? এক্সআইডি ছবিটা কি করবেন? স্যার ওইটা সেভ করে রাখবো, ওটা স্যার ওই কাগজে বিশ্লেষণ করে দেখাইতে হবে স্যার। কি বিশ্লেষণ, ওই ছবিটা কি করবেন সেটা বললাম না, কি করবেন ছবিটা? ইমেজ বানাইতে হবে স্যার। ইমেজ বানায় এরপর স্যার মনে আছে। ফেসবুকে আপলোড করবেন, তাই? না স্যার। তা কি করবেন সেটা তো জিজ্ঞাসা করছি, ইমেজটা কি করবেন এখন? আর কেউ বলতে পারে না, ইমেজটা কি খাবেন নাকি ফেসবুকে আপলোড করবেন না কি করবেন ইমেজটা?
আর ওটা ওই থিসিস ড্রাফটে হ্যাঁ, স্যার থিসিসের দিছে। ড্রাফটে মানে থিসিসের যে জায়গায় এক্সআরডি বসাচ্ছে নাইম ইস্তেক বা নাইম, ওই জায়গায় আপনি যে বসাবেন আপনার ওয়ার্ড ফাইল নাই। হ্যাঁ, এবার ওই থিসিসের ড্রাফটে দেখছেন কিছু কি করা হয়েছে তারপরে? আচ্ছা, থিওরি বুঝালাম, থিসিসের ড্রাফট যদি ওপেন করি তাহলে এরকম দেখাবে। তাহলে কি করবেন, আপনি আপনার স্যাম্পলের নাম দিবেন, এক্সআরডি অ্যানালাইসিস অফ আপনার স্যাম্পল, ফেজ অ্যানালাইসিস। এই যে এটা মনে করেন নাই মিস্টেক বা কার থিস ওপেন করতে চাই না, কিন্তু তার এই যে এরকম, এটাও আপনাকে পাঠাইছি আর কি। তো এখানে আপনার যে স্যাম্পলের যে এক্সআরডিটা হলো এখানে বসাবো। এতটুকু বুঝছেন? স্যার। জি স্যার। এক্সআরডি ডাটা আপনাদের যথেষ্ট ভালো আছে আমার দেখা পর্যন্ত, এই পর্যন্ত আমি তো বহু এক্সআরডি দেখছি। এখন ওই যে নয়েজ বলতেছে আকরাম, বুঝতেছে না, নয়েজ এক জিনিস আর পিক আরেক জিনিস। আচ্ছা, যাই হোক, তাহলে এটা হলো এই যে, এই যে এইভাবে আপনাদের মিলার ইন্ডিসিস গুলো কি হবে সেটা লিখতে হবে। যেমন 111, এই যে 220 লিখছে না, অর্থাৎ যে 30-এর পরে যে পিকটা হয় অবশ্যই কি হয়, এটা 220। আবার এই যে 35-এর পরে ঠিক যে পিকটা হয় লম্বা, এটা 311। সব স্যাম্পলেরই, তারপরও আপনি আপনাদের পেপার রিলেটেড এক্সআইডি গুলো দেখে এবার বসাবেন। এরপর নেক্সট কি কাজ? এইখান হ্যাঁ, আর এখানে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ আর বলেন। এখান থেকে স্যার আমরা যে স্যার আছে স্যার, বিশেষ করে স্যার আমি যে স্যার সামারিয়াম যে ড্রপ করতেছি স্যার, ওইটারও তো স্যার একটা ফি লাগবে স্যার। ওইটা স্যার কোনটা নেবো স্যার এখান থেকে? কিভাবে বলবো যে এটা স্যার সামারিয়ামের জন্য ফি করতেছে? আচ্ছা, তুমি আগে মেইন পিক গুলো লেখো, আগে মেইন পিক গুলো লেখো। মেইন পিক বের করে মেইন পিক গুলো আগে সামারাইজ করো। পরে তুমি সামারাইজে সব পেপার ডাউনলোড করো, তখন তুমি নিজেই বুঝবে কি করা লাগবে। আগে মেইনটা করো আর কি। বললাম না, এই এক্সআরডি দিয়ে জি জীবন স্যার। পার করে দেওয়া যাবে শুধু এই একটা সিঙ্গেল এক্সআরডি দিয়ে। এই পরিমাণ জিনিস আছে এখানে। জি স্যার। আমি যেটা বলতেছি ওভাবে ডিরেকশন দিচ্ছি সেটা করো, আস্তে আস্তে তো এর ভিতরে যেতে বললাম তো। তোমাদের তো এখন আরো ভিতরে ঢুকতে গেলে আরো মনে করেন 4টা সফটওয়্যার লাগবে, সব সফটওয়্যার ব্যবহার করতে পারবো না তোমরা। এরপরে এই টেবিলটার দিকে দেখো তো কি বুঝতে পারছো? বলেন এই স্যার টেবিলটা এখানে স্যার হচ্ছে, স্যার আছে কোন কোন অ্যাঙ্গেলে স্যার আমি এই মিলার ইন্ডেক্স এর এইগুলো পাইছি স্যার, এগুলো বলতে চাচ্ছি আর কি। এক্স ইকুয়াল 0 স্যাম্পলের 111, এই যে পিকটা যে পাইছেন এটা কত ডিগ্রিতে পাইছেন সেটা লিখতে হবে এখানে। এখন এটা দেখতে সহজ মনে হচ্ছে, এটা এত সহজ না বিষয়টা। তাহলে এখন 111 পিকটা ঠিক কোন পজিশনে আছে সেটা বের করতে হবে কিভাবে, অর্থাৎ এখন যেটা হবে, এখন একটা সিঙ্গেল অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ আপনার প্রথমে আগে x = 0 0 যে স্যাম্পল এটা নিয়ে বসতে হবে। আপনি তাহলে এই যে কি করলাম, আগে আমাদের এই যে এই অরিজিনটা যে হয়েছে বা এখান থেকে এই গ্রাফ প্লট করে ছবি তুলে মানে মিলার ইন্ডিসিস দিয়ে ফেসবুকে আপলোড করবেন না, এটা দিয়ে এই জায়গায় জাস্ট এই জায়গায় রাখলেন। এই পর্যন্ত কাজ হইলো। এবার হচ্ছে এই যে প্রথম স্যাম্পল 111 পিকটা যে পাইছেন কোন পজিশনে পাইছেন, 220 পিকটা যে পাইছেন কোন পজিশনে পাইছেন, 311 যে পিকটা পাইলেন কোন পজিশনে পাইলেন, এটা খুঁজে বের করতে হবে। এটা খুঁজে বের করার জন্য কি করতে হবে, এখন এই যে আপনার সিঙ্গেল যে ফাইল, যেটা 1 নম্বর স্যাম্পল অরিজিন ওপেন করবেন। আগে 5টাকে বা 4টা স্যাম্পল এক জায়গায় করে ইমেজ পাইছেন, ওটা আলাদাই, ওটা থেকে ছবি তুলে তো আপনি ওখানে সেট করতেন, তাই না? এবার সিঙ্গেল সিঙ্গেল প্লট করতে হবে অ্যানালাইসিস এর জন্য। সিঙ্গেল প্লট বলতে এখন এই যে 1 নম্বর স্যাম্পল আমার, 1 নম্বর স্যাম্পল কন্ট্রোল A কপি করলাম, এখানে পেস্ট করলাম। এটার স্ট্রাক করার দরকার নেই, এটা কি করলাম আমি জাস্ট সিম্পল প্লট দিলাম। শুভ, স্যার দেখছি স্যার। আবার নতুন করে দেখো, এই এটা দিলাম যে
এই যে এখানে এভাবে কি ছিল, ক্লিক পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যে লাইন দেখছো, সিঙ্গেল প্লট করলে যে নয়েজের মতো মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি চারটা যখন একসাথে প্লট হচ্ছে এটা স্ট্রেট লাইনের মতোই দেখায়। স্যার আমি এই যে নয়েজ যেরকম দেখা যাচ্ছে এটার কথা বলছি। এখন তোমার ওই যে তুমি যে প্লট করছো তোমার এই থিসিস পেপারে, মনে করো যে এটা 1 1 এই যে পিকটা তাহলে 1 1 1, বা এই যে এখানে দেখা যাচ্ছে যে এটা, তার মানে 18 আশেপাশে যে পিক গুলো পাই সেটা আমার 1 1 1 হয়। এখন তোমার এখানে দেখি, এই দেখছো 20-এর ঠিক আগে একটা পিক আছে না, জি স্যার। জি স্যার। 20-এর ঠিক আগে এটা 18-তে যে পিকটা পাওয়া যায় সেটা 1 1 1 হয়। এই জন্য এই যে এখানে আমরা লিখছি কি 1 1 1। এই পিকটা কোন পজিশনে আছে, যে 18.78 না, এটা খুঁজে বের করতে হবে। কিভাবে খুঁজে বের করবো, যে এক্সেল, তাহলে এই পিকটাকে আমরা জুম করবো, জুম মানে বুঝছেন, এটা তো স্বাভাবিক। এবার এই যে জুম দেখছেন, জুম, জুম করলাম, জুম জি করে স্যার। শুধু এই জায়গাটা জুম করতেছি, শুধু এতটুকু, এই যে আসছে, এটা হলো সেই পিক, যে 18 পয়েন্ট সামথিং না, আরো জুম করলাম, এই যে আরো জুম করলাম, এই যে আরো জুম করলাম, তার মানে এটা শুধু ওই পিক। কথা কি বুঝছেন? জি স্যার। জি স্যার। কোথায় ছিলেন না কোথায় আসছেন বুঝছেন? আবার যদি জি আগের স্যার। জায়গায় ফিরে যেতে চান তাহলে কি করতে হবে, যে জুম আউট করবেন, তাহলে আগের জায়গায় চলে যাবো আমরা। তাহলে আমার এই পিক পজিশনটা কোথায় সেটা দেখতে পাচ্ছি, জুম করলাম, আরো জুম করলাম, আরো জুম করলাম, এটা হলো আমার সেই পিক। ঠিক আছে, আপনাদের এখন দেখেন এই পিকের এই যে পজিশনটা, এখানে এক্স অ্যাক্সিস বরাবর যে পজিশনটা সেটা তো আমার দরকার, কারণ এটা তো 2 থিটা, তাই না? এটা জি স্যার। জি স্যার। এখানে ভালো করে দেখেন, এই যে বাম পাশে দেখছেন একটা গেম খেলেন না, গেম খেলার সময় শুট করার সময় একটা এটা ব্যবহার করি না আমরা, এই দেখতে পাচ্ছেন এখানে বাম সাইডে, জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ এটা ক্লিক করলাম, ক্লিক করে এটা কোন জায়গায় আমার এই পজিশনটা দরকার, এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে আমি ক্লিক করি, তাহলে সে এই যে নিচে দেখেন এক্স অ্যাক্সিস বরাবর মান দেখাচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর মান দেখাচ্ছে, দেখছেন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। তার মানে 18.384, এই পিকটা আছে কত ডিগ্রিতে, 18.384। 18.384। হ্যাঁ। এটা যদি আরো জুম করেন তাহলে আরো ভালো হয়, এই যে একেবারে জুম করলেন, জুম করে এটা হচ্ছে আপনার পিকের পজিশন, বা খুব বেশি জুম করে তো পিকটা বুঝতে পারবো না। এই যে এই জায়গায় আমরা হিট করলাম, তাহলে আমরা 18.384, তাহলে কোথায় লিখবো এটা, এখানে লিখবো 18.384। তারপর 30-এর পরে একটা পিক থাকে, সেটা 220 পিক, তাহলে এটা আবার কি করবো, এটা আবার আবার জুম আউট করবো, তো 30-র পরে যে পিকটা সেটা কত, 220। 220, এবং 30-র পরে ঠিক এক্সাক্টটা কত সেটা আমি বুঝতে পারতেছি না, তাহলে কি করবো, আবার এখানে জুম করবো এই পিকটা, জুম বলতে এই যে জুম করলাম, এই যে জুম। তো আমরা পিক কোনটা ধরবো, মোটামুটি এর মিডিল পজিশনটা আমরা পিক ধরতে পারি, অথবা সেটা ধরবো, মনে করেন যে এখন এরকম তো পিক পরের স্যাম্পল গুলো আছে, তাই না? জি কোন স্যার। জায়গায় ফোকাস করব আমি, কি এখানে ফোকাস করবো নাকি এখানে? যদি এখানে ফোকাস করি তাহলে পরবর্তী স্যাম্পলের পরবর্তী পিক গুলোরও তার এখানে ফোকাস করতে হবে। আর যদি মনে করেন না এটা এটা ফোকাস করবো, এই যে এই জায়গাটা, মানে এখানে পিক হওয়ার পরেই তো আস্তে করে আবার নিচে নামছে, বা এটার থেকে তো এটা উচ্চতা বেশি না, জি স্যার। জি স্যার। কোনটার উচ্চতা বেশি, এই তিনটার ভিতরে কোনটার উচ্চতা বেশি, এটার উচ্চতা বেশি, তো এটাই আমরা পিক ধরি। পিক ধরলে এর পজিশনটা কি, যে এখানে গুলি করে না,
এইগুলি জন্য। তাহলে এটা কত? 30.183, বা এটা চারটা ডিজিট নিতে পারেন তাও ভালো। 30.1839, 30.1839। বা যদি পয়েন্টের পর তিনটা নিতে চান তাও হবে, তারপর চারটা নেন ভালো। এভাবে করে কি করতে হবে? আবার জুম আউট। স্যার 3 ঘর তো নাকি স্যার, পরবর্তী ঘরের জন্য স্যার ওই সামনের ঘরে যদি স্যার এক যোগ করা লাগে স্যার, ওই একটা ওইভাবে যোগ করে দেবো না শুধু ক্লাসে তাই নেবো স্যার? কোনটা? স্যার আমাদের ওইখানে স্যার 4.4 নিলেন স্যার, ওইখানে যদি আমরা 9 বাদ দিয়ে স্যার শুধু 3 ঘর নিই, তাহলে 3 কে কি 4 বানাই দেবো না শুধু 183 লিখবো, সেটা জিজ্ঞেস করছি। আচ্ছা, মানে এটা তো বেশি আর কি, 4 নিতে পারো, 184 নিতে পারবো, কারণ এটা তো 3-এর থেকে আবার 9 তো বেশি। আচ্ছা, এভাবে কি করতে হবে? জি স্যার। প্রত্যেকটা পিক, অর্থাৎ একটা স্যাম্পলের শেষ, একটা স্যাম্পলের দুইটা পিক নেওয়া দেখালাম, তাহলে অন্য একটা পিকের ডিগ্রিটা লিখতে হবে, অন্য পিকের ডিগ্রিটা লিখতে হবে, যতটা পিক পাবেন সবগুলোরই কি লিখতে হবে এখানে আপনার? মিলার এই যে 2 থিটার মান লিখি। তারপর একটা স্যাম্পলের এই অরিজিন, তখন এটা এটা শেষ, আবার কি করতে হবে? আরেকটা স্যাম্পলের অরিজিন নিয়ে জুম করে করে ওগুলো বসাবো। এটা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। কেবল 100 ভাগের 20 ভাগ হয়েছে, আরো 80 ভাগ কাজ বাকি। স্যার আমার একটা দেখান, স্যার আমার একটা দেখান স্যার, আমার মনে হয় স্যার পিক একটু বেশি এসছে স্যার, একটু বুঝলাম না স্যার, আমার আরে একটা দেখান স্যার। তোমার কোন স্যাম্পল? স্যার আমার স্যার S1 S2 যে কোনো একটা স্যার দেখান স্যার, S1 S2 দেখান স্যার। তোমার রিলেটেড পেপার ডাউনলোড করবা, ফান্ডামেন্টাল কিছু পিক গুলো সবার সেম, দুই একটা থাকবে ওই যে এক একজনের স্যাম্পলে এক একজনের এক এক কিছু ডোপ করছে এই জন্য। ফান্ডামেন্টাল পিক সবার সেম থাকার কথা। তোমার কি S2, S1 না S2 দেখো? S2 দেখান স্যার, S2 দেখান স্যার। আচ্ছা, কন্ট্রোল এ কপি করলাম, এই যে। তাহলে তুমি তোমার রিলেটেড পেপার খুঁজে বের করবে। স্যার, কি বললেন স্যার? তোমার কাজের রিলেটেড পেপার খুঁজে বের করবা। স্যার বেশি পিক আসা কি খারাপ স্যার এটা স্যার? বেশি পিক আসলে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারলে খারাপ না, আর যদি ব্যাখ্যা করতে না পারো তখন তো আবার ঝামেলা হবে। ঝামেলা বলতে কিছু নাই, পিক আসতে পারে বেশি, প্রবলেম নাই। আর তোমার ভিতরে তো আবার যে ইয়া দিছো না, সিলিকা জেল নাকি দেওয়া আছে। জি স্যার। আচ্ছা, বা তুমি এআই কে জিজ্ঞাসা করলেও মনে হয় বলবে যে 20-এর পরে আমার, তুমি আগে এখানে মান দিবা, এই যে মিটার ইন্ডিসিস এর এখানে মান দিলে এই মান, তোমার মনে করো জানো না তুমি কি পিক, ঠিক আছে, ধরলাম আমি জানি না আমি পিক পিক কি হবে। কথা কি বুঝছো না বুঝো নাই? মনে করো আমি জানি না যে আমার পিকের মিটার ইন্ডিসিস কি হবে, ওকে। জি স্যার। আমার তাহলে আমি জাস্ট এখানে নাম করি, নাম করি বলতে ধরি এটা 1 নাম্বার পিক, এটা 2 নাম্বার পিক, এটা 3 নাম্বার পিক, এবার পারবো না অন্তত চার জি নাম্বার স্যার। পিক। 1 নাম্বার পিকটা আসছে কোথায়? এই ডিগ্রি গুলো আগে লেখো। 2 নাম্বার পিকটা আসছে কোথায়? ডিগ্রি গুলো লেখো। এবার তুমি গুগলকে জিজ্ঞেস করো বা এআই কে জিজ্ঞাসা করো যে আমার স্যাম্পল এরকম, আমার পিক এই এই পজিশনে আসছে, তাহলে মিটার ইন্ডিসিস কি হবে, ও বলে দিতে পারবে। স্যার এটা এটা মূলত, সার্চ দেখেন স্যার, স্যার এরকম এটা আসে নাকি দেখি স্যার। আরে তুমি দেখো না কেন, তুমি একে তো অত বলতেছি, তোমার যদি পেপার ডাউনলোড করো, সার্চ দিয়ে না পারলে তাহলে তোমাকে আমি আলাদা করে সফটওয়্যার শিখাবো, একটা সফটওয়্যারই আছে ওটা বের করার। জি স্যার। অত টেনশন কি তোমার? আমার থেকে তোমার পিক বেশি নাকি? আমার পিক দেখছো কতগুলো? তো কি হয়েছে?
স্যার ন্যানোতে কি বেশি সমস্যা হয় এই যে মানে বিভিন্ন পিক পাওয়া যায় কি বেশি? ওই স্যাম্পলটা যত ভালো বানানো যায় পিক তত কম আসবে আর কি। ভালো বলতে এখন ওই যে সেন্ট্রিফিউজ যদি না করো তাহলে পিক তো বেশি আসবে, কারণ ওই যে সোডিয়াম জি হাইড্রোক্সাইড স্যার। এগুলো থেকে যায় তো। যদি সেন্ট্রিফিউজ হ্যাঁ। করা যায় তো তাহলে পিক কম আসতো আর কি। কিন্তু বেশি আসলেও এখন করার কিছু নেই, ওভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। জি স্যার। যে পিক অনেক আসতে পারে, নো প্রবলেম। যেমন আমার ক্ষেত্রে মনে করো এই যে ব্লু গুলো হলো মেইন পিক, আর বাকিগুলো সব হলো ভেজাল না পিক। তো কি হয়েছে, বললাম যে আমি লোকটা ভালো না, ভেজাল, সমস্যা তো নেই। কিন্তু বললাম আমি খুব ভালো লোক, দেখলাম ভিতরে ভেজাল, তাহলে তো প্রবলেম। আমরা বলবো যে আমরা স্যাম্পল ভালো করে সিনথেসিস করতে পারি নাই, বা আমাদের এত পিক আসছে, মানে বহুত ঝামেলা আপনাদের স্যাম্পলের ভিতরে, তো প্রবলেম কি? জি স্যার। আরে পারি না এটাও তো একটা কাজ, যে কাজ করে পারো না এটাও তো একটা কাজ, কিন্তু কিছুই করো না, বসে থেকে তো লাভ নেই। এখন এখানে দেখো আমার মেইন পিক হলো এই যে ব্লু কালার পিকটা হলো মেইন, ব্লু আর রেড গুলো হলো মেইন, আর বাকিগুলো গ্রিন গুলো হলো ফাও পিক। তো ফাও মানে অন্তাজ ইম্পিউরিটি পিক কতগুলো আছে, অনেক আসছে। তো কি কমেন্টসও বলছিল রিভিউয়াররা যে আপনার তো এখানে অনেক পিক, স্যাম্পল ভালো করে সিনথেসাইজ হয় নাই, এটা আমি বললাম, হয় নাই, পারি নাই, সমস্যা কি? স্যাম্পল বানাইতে গেছি ভালো করে, ভালো করে বানানো হয় নাই, এখন কি করবেন তাহলে? এটা বাদ, আমার যে হয় না এটাই তো গবেষণা। জি স্যার। থমাস আলভা এডিশন মনে করেন কয়েক হাজার বার ফেল হয়ে একবার সফলতা লাভ করেছে। একবারতে হুম। পাইলে ওটা হচ্ছে ইনভেনশন, আর এই যে 9999 বা হাজার হাজার বার যেটা করছে এটা কি বলা হয়? রিসার্চ। ক্ষেত্রে কি স্যার ওই বক্স কি অনেকগুলা নেবো না, যতগুলা পিক ততগুলা স্যার ঘর বানাবো, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, তুমি ঘর বানাও না কেন, পরে তোমার মিরে ইন্ডাস্ট্রির নাম দিতে হবে না তোমার? যতগুলো ঘর আছে তুমি ততগুলো বক্স বানাও। তোমার যখন একটা পিক আসছে, তোমার যদি 12টা পিক আসে তার 12টা ঘর বানাও। প্রথম পিকটা কোথায় আসলো, এই ডিগ্রির মানটা লেখো ওখানে। দ্বিতীয় পিকটা কোথায় আসলো, সেই ডিগ্রির মানটা লেখো। এই কথা কি বুঝছো? জি স্যার। হ্যাঁ। এরপরে দেখলা যে তুমি তোমার রিলেটেড পেপার নিয়ে তোমার মনে করো 5টা পিক বেশি আসছে, 5টা পিক তাহলে বাদ দিয়ে মানে একটা সাইডে রাখি। তাহলে যে এই 5টা পিক ম্যাচ করছে ওগুলো আমরা অ্যানালাইসিস করে ডাটা পাবো না? জি স্যার। হ্যাঁ, তো সেগুলো আগে নির্ণয় করো, তারপর দেখতেছি তোমার কয়টা পিক এক্সট্রা আছে, কয়টা ভেজাল না পিক আছে, সেটা বলতে হবে তখন পরে। কিন্তু এখনই তুমি যখন আপসেট হয়ে যাও যে স্যার আমার অবস্থা শেষ, তাহলে আর রিসার্চ করতে হবে না, বসে থাকো। তাহলে বুঝা গেছে? তার মনে করেন বুঝে গেলেন যে এটা 111 পিক, সে লিখবেন। যদি মনে হচ্ছে না আমি বুঝতেছি না এটা পিকটা কি, তাহলে 2 নম্বর মানে নাম দেন ওখানে, বা এখানে স্টার দেন। এক কথায় আপনার যে পিক গুলো পাইছেন সেই পিক গুলোর পজিশন গুলো আইডেন্টিফাই করবেন, এটা হলো আপনার কাজ। কথা কি বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, আপনার যে পিক গুলো পাইছেন এই পিক গুলো পজিশনটা কোথায় সেটা জুম করে করে আপনি মানগুলো বের করে আগে লেখেন, একটা টেবিলে সাজান। পিকের পজিশন নির্ণয় করা হয়েছে? জি স্যার। হ্যাঁ, এবার আসেন, পিকের পজিশন নির্ণয় করার পরে ডি স্পেস ক্যালকুলেশন, যে এক্সআরডি এক্সেল ফাইলটা পাঠিয়েছি এটা ওপেন করবেন। মানে এখন অরিজিনের কাজ শেষ। অরিজিন থেকে আপনি পিকের পজিশন গুলো পাইলেন, মানে 2 থিটার মান পাইছেন। কার মান? বুঝতে 2 থিটার মান পাইছেন। এখন আমি থিওরিতে যাই, তো থিওরিতে গেলে থিওরিতে কি আছে, আমার এখন ডি স্পেস চাই আমি। তাহলে কি করবো আমি এখন? বলেন, এই ডি স্পেস আমাকে এখন ক্যালকুলেশন করতে হবে।
বলেন কি করবো? তাহলে একটা এক্সেল ফাইল তৈরি করতে হবে আমাকে, সেখানে লিখবো সাইন থিটা, তারপর সে একটু গুণ করবে, তারপর ল্যামডার মানটাকে এটা ভাগ করবে, তাহলে তো ডি এর মান বেরোবে নাকি? জি স্যার। এখন এই ডি এর মান কয়টা আসবে? যতগুলো পিক ততগুলো। হুম, এই ডি এর মান কয়টা পাবেন? স্যার যতগুলো পিক পাবো স্যার ততগুলো স্যার। হ্যাঁ, মনে করেন 1 নম্বর পিকটা কোথায় পাইছিলেন? 18.396 ধরলাম, তাহলে সেটা কার মান ছিল? 2 থিটা স্যার। টু হ্যাঁ, থিটার মান স্যার। তাহলে এই যে এক্সেলে লিখলাম আমি 2 থিটার মান। তাহলে আমার সূত্রে কি 2 থিটা দরকার না থিটা দরকার? এই যে সূত্রের দিকে তাকান, এই যে এটা সূত্র। স্যার থিটা দরকার স্যার। থিটা দরকার স্যার। হ্যাঁ, তাহলে এখানে ধরলাম এন বাদ দিলাম, এই ল্যামডা থাকলো এখানে। তাহলে একটা ঘর করলাম 2 থিটা। এই 2 থিটায় যে যে একটা পিক পাইলাম না প্রথমে, ওই পিকের জন্য যে মানটা এখানে লিখলাম। তারপর যে থেটা, তাহলে থিটা কি করা আছে? প্রোগ্রামিং করা আছে যে এটাকে 2 দ্বারা ভাগ দিতে, তার থিটার মান পাবো সাইন থেটা। এখন আচ্ছা, থিটা যে যে এটা ডিগ্রিতে আছে, কিন্তু এসে এখন কি অ্যাঙ্গেলের? এ শুভ, রেডিয়ান স্যার। রেডিয়ান। তাহলে এখন কি করতে হবে? থিটাটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে না? সাইন থিটা। তাহলে এখানে প্রোগ্রামিং আপনার এগুলো তো সব আপনাদের করতে হতো, এখন কষ্ট করে করে দেওয়া আছে এখানে। ক্লিক করলাম, কি লেখা আছে? সাইন রেডিয়ান V2, মানে V2 মানে কি যে এই ঘরে। তার মানে এক্সেল কি করতেছে? এখানে সাইন নিচ্ছে যে এই মানটা নিচ্ছে না, কি করতেছে? এটা রেডিয়ান করে আমার সাথে নিচ্ছে, এই যে মানটা সেটা লিখে দিয়েছে আপনাকে, বুঝছেন? এই আকরাম, বুঝছেন না বুঝেন নাই? ঘুমায় পড়ছে সব। স্যার এটা আরেকবার একটু রিপিট করলে ভালো হয়। তো সেটা তো আপনাদের রিপিট, আপনারা বলবেন স্যার বুঝেন নাই, তো আপনাদের জিজ্ঞাসা করে বলা লাগতেছে কেন? কোনটা বুঝেন নাই? এটা 2 থিটা, এটা থিটা, এটা সাইন থিটা। স্যার রেডিয়ানের বিষয়টা স্যার আরেকবার যদি বলতেন। হ্যাঁ, তো এসে এখন কি অ্যাঙ্গেলে? রেডিয়ান স্যার। এটা তো স্যার ডিগ্রিতে আছে স্যার। ডিগ্রিতে আছে, আপনার কি লাগবে? রেডিয়ানে লাগে। ডিগ্রিতে রেডিয়ান কিভাবে করে সেটা তো ক্যালকুলেশন আছে। এক্সেলে যদি করতে চান তাহলে কি করতে হবে সেটা? আমাদের এখানে আছে 90 ডিগ্রি, আমি চাচ্ছি এটা আমার রেডিয়ানে দরকার, মানটা এটা ডিগ্রিতে আছে, রেডিয়ানে দরকার, কি করবো তাহলে? পাই বাই 100 আছে। পাই/100 আছে, এখন আপনি ওখানে লিখবেন বা এক্সেল কে বলেন যে আমার রেডিয়ান করে দেন। কারো রেডিয়ান করবেন? এই যে এটা রেডিয়ান করেন, এই যে ব্র্যাকেট দিয়ে ঘুরে দিলেন, এই যে এটা রেডিয়ানের মান। কি করছে? এখানে প্রোগ্রামিং করে নিয়েছে, প্রোগ্রামিং করে কি লেখা আছে? রেডিয়ান কাকে করবে? হচ্ছে G15। জি। জি। V15 মানে কি? 15। যে 90, এটা আমার জি রেডিয়ান স্যার। করার দরকার, সেটা করে নিয়েছে। এখানেও তাই। সাইন থিটার মান তো রেডিয়ানে না আনলে আমরা এখন, আমরা যখন ম্যাথ করি, যদি সেখানে এসআই ইউনিট থাকে অন্য কিছু, মিটার সেন্টিমিটার কিলোমিটার, আর ওখানে যদি অ্যাঙ্গেল থাকে, ওই অ্যাঙ্গেলকে কখনোই ডিগ্রিতে নেওয়া যাবে না, কিসে নিতে হবে? স্যার রেডিয়ান। রেডিয়ানে জানেন। হ্যাঁ, কারণ অ্যাঙ্গেলের এসআই একক রেডিয়ান। একটা নিচে মিলিমিটার বা সেন্টিমিটার বা মিটারে, দৈর্ঘ্যের একক মিটার। আরেকটা কি আপনি আরেকটা কোয়ান্টিটির একক অন্য এককে নিতে পারবেন? না স্যার। এটাই এসআই তো এখন। নিলে স্যার সবগুলো এসআই নিতে হবে। হ্যাঁ, এটা তো এখন ছোট 9-10 এর বাচ্চারাও বলছে এখন। আমার থিটার মান আছে, এখন আমার সাইন থিটা দরকার। কেন সাইন থিটা দরকার? আমার এই সূত্রের দিকে তাকান, এই সূত্রে কি আছে? ল্যামডা আছে না? ল্যামডা যখন নিব তরঙ্গ দৈর্ঘ্য, এটা তো তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্যের একক কি? আমার এসআই একক ব্যবহার করবো কিনা? উপরে যদি এসআই একক ব্যবহার করি আর নিচে অ্যাঙ্গেলের মানটা আমার এসআই একক লাগবে না? জি স্যার। আচ্ছা, যদি এক্সেল না বুঝেন তাহলে খাতা কলমে করেন। খাতা কলমে এই যে এটা হলো আমার থিটার মান,
এটা রেডিয়ান করবেন, করে আবার সাইন থিটার মান বের করবেন। এখন সাইন থিটার মান পাইলাম, 2 sin θ কি করতে হবে? সাইন থিটার সঙ্গে 2 সাইন গুণ থিটার করতে হবে। মানকে স্যার 2 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, সেটা এখানে প্রোগ্রামিং করা আছে ওভাবে। এবার ল্যামডা, ল্যামডা মানে কি? ওই ওয়েভলেন্থ। হুম, এখন আমরা যে ওয়েভলেন্থটা ব্যবহার করি, এটা হলো গুগলে সার্চ দিবে যে মোস্ট মানে কে আলফা রেডিয়েশন ব্যবহার করা হয়। ওয়েভলেন্থ অফ এক্সআইআরটি ডাটা ইন এক্সআইআরটি মেশিন, আমরা যেটা ব্যবহার করি আমরা কে আলফা রেডিয়েশন, মানে এটা হলো তার ওয়েভলেন্থ। কত লেখা আছে এখানে? 1.5418 1.5418। তারপরে কি লেখা? অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম মানে কত? 10⁻10। 10 সেন্টিমিটার, মিলিমিটার না কিলোমিটার? আর মিটার। তার মানে আমরা যে ল্যামডাটা ব্যবহার করছি, ল্যামডার মান হলো 1.54 10⁻⁻10 মিটার। এসে একক নিলাম না কি একক নিলাম? এসআই একক। হুম। তাহলে আমরা এই যে মানটা যেটা নিচ্ছি এক্সেলে আমাদের হিসাবের সুবিধার্থে আমরা 10⁻⁻10 এখন লিখি না এখানে, মানে আছে কিন্তু 10⁻10 বা অ্যাংস্ট্রম আছে। তাহলে এবার আবারও বলতেছি, এটা কিন্তু আছে, আমরা জাস্ট ক্যালকুলেশন সুবিধার থেকে আমরা মানটা নেই না এখন। মানে আমাদের যেই মানে আসুক তার সাথে কি থাকবে, 10⁻10 আছে কিন্তু আমাদের। 10 জি স্যার। এখন তাহলে ডি এর মান, আমাদের টার্গেট কি ছিল? এই যে ক্যালকুলেশন দেখাচ্ছে এটা টার্গেট কি? ডি বের করা। ডি স্পেসিং বের করা। তাহলে ডি এর মান কি হবে? ল্যামডা ডিভাইডেড বাই 2 sin θ। এই যে 2 sin θ তো অলরেডি বের করলাম এখানে, আর ল্যামডার মান এইটা। প্রোগ্রামিং ওভাবে করা আছে, এই যে এইটা ডিভাইডেড বাই এইটা। এই শুভ, এই যে এক্সেল এর নিচের দিকে তাকান, এই নিচে দেখা যায় আপনার কাছে এক্সেল পাঠাইলাম, তখন এই যে পাইলাম হচ্ছে এইটা। এখন কি ব্যাপার, এখানে তো থিটা এই কিছু নাই কেন? ডান বামে টেনে নিয়ে আসবেন, এখানে টেনে, এখান থেকে শুরু। জি স্যার। আপনি তো আর খুঁজে পান না, এখানে শীট দেখছেন, এই যে শীট 2 3 4 অনেক শীট আছে। তো যাই হোক, 2 θ, থিটা সেখানে sin θ, সেখানে 2 sin θ, ল্যামডা, এই সব মিলে ডি এর মান বের করলাম। এই প্রথম একটা পিকের জন্য বের করলাম। এবার দ্বিতীয় পিকের জন্য 2 θ মান আছে, সেখান থেকে থিটা, সেখান থেকে sin θ, এখানে ডি স্পেসিং এর মান পাবো। দ্বিতীয় পিকের জন্য পাবো, তৃতীয় পিকের জন্য পাবো, চতুর্থ পিকের জন্য পাবো, পঞ্চম পিকের জন্য পাবো, সব পিকের জন্য এখন সব ডি এর মানগুলো পাইলাম। ডি স্পেসিং ক্যালকুলেশন ক্লিয়ার? আর বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এবার এক্সেল ফাইল মিনিমাইজ কেটে দিলেন বা সেভ করলেন। এবার আরেক এক্সেল ফাইল স্যার ওপেন এখানে করবেন। আরেকটা বিষয়, স্যার আরেকটা বিষয় একটু শিওর হওয়া হ্যাঁ। দরকার ছিল স্যার। হুম। আমাদের ওইখানে স্যার আমরা যে যে ভ্যালুটা বের করি স্যার, ওইটার সাথেও তো স্যার 10⁻10 থাকবে স্যার, হ্যাঁ ওইখানে যে অবশ্যই। ভ্যালুটা আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, 10⁻10 আছে ওখানে। জি স্যার। আর যদি কনফিউশন থাকে তোমার এক্সেল ওটা কারেকশন করে নিও। স্যার ওইখানে তো স্যার হচ্ছে দশমিকের পর স্যার অনেক ঘর আছে স্যার, আমরা কি স্যার কয় ঘর লিখবো স্যার? কোনটা ওইটা তো কোনটা স্যার যদি আরেকবার একটু ওপেন করতেন স্যার। আচ্ছা, তোমার নেওয়া লাগবে, এটা তো লেখা লাগতেছে না কোথাও, থাক এখানে এক্সেলে থাক, এখানে এক্সেলে আছে। স্যার যেমন স্যার এখানে স্যার ডেট পর স্যার দশমিকের পর স্যার হচ্ছে 5 ঘর আছে। হ্যাঁ, তোমার ডি কোথাও তো যে ভ্যালু লেখা বের করে লাগতেছে না, স্যার। তোমার ওয়ার্ডে কোথাও লেখা লাগতেছে না, এক্সেলে থাক, পুরোটাই থাক। জি কথা স্যার। বলতো নেই, এই মানটা কি তোমার কোথাও ওয়ার্ডে লিখতে বলতেছি আমি? না স্যার। এটা তো ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করার সময় থাক না কেন, এক্সেলে কত ঘর বর্গ নিতে পারে সেটা। এবার ল্যাটিস কনস্ট্যান্ট ক্যালকুলেশন। ল্যাটিস কনস্ট্যান্ট মানে কি? আমার স্যাম্পলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কেমন হবে। এখন এই হলো এক্সেল ওপেন করছেন, আসলে এটা উপরে অনেক কিছু আছে, এই যে উপরে নিয়ে গেলাম। এই এটা হলো আমার ডি, এটা হলো আমার এ,
এখন দেখেন ওই মিলার ইন্ডিসেস দেখে আসলে বোঝা যায় যে একটা স্যাম্পলের সাইজ কেমন। কি দেখে বোঝা যায়? প্লেন দেখে। বলেন, কি দেখে বোঝা যাবে? ওয়েন থেকে স্যার? প্লেন, ওই যে আপনি যখন মিলার প্লেনের নাম যখন লিখবেন না, 111, 222, 333, 444, এই যে এগুলো যখন লিখবেন তখন মানে কিউবিক স্পাইনাল কখন হয়? যখন প্লেন নাম্বার গুলো কিরকম হয় আমি দেখাচ্ছি। একটা স্যাম্পল আমরা কিউবিক স্পাইনাল কেন বলি? এখানে দেখেন, যদি কোনো একটা স্যাম্পলের এই যে মিলার ইন্ডিসিস যদি সবই জোড় হয় বা সবই যদি বেজোড় হয়, তখন ওই ওই যে প্লেন গুলো পাওয়া যাবে এগুলো সব কিউবিক স্পাইনাল প্লেন হবে। কি বললাম? দেখেন এখানে মিলার ইন্ডিসিস দেখেন 533, মানে কি বেজোড় না এগুলো? 511 এগুলো সব বেজোড় না? তারপর 422 সবই জোড়, 400 এটাও জোড়, 222 জোড়, 311 বিজোড়। এটা তো তো যদি প্লেন এরকম হয় যে তাদের মিরর ইন্ডিসিস 111 বা সবই জোড় বা সবই বিজোড় এরকম যদি হয়, তখন ওই ওই স্যাম্পলটার বা ওই ক্রিস্টাল স্ট্রাকচারটা হলো কিউবিক স্ট্রাকচার। কি স্ট্রাকচার? কিউবিক স্ট্রাকচার। হ্যাঁ, কিউবিক স্ট্রাকচার যদি হয় তাহলে ল্যাটিস প্যারামিটার সূত্র কি হবে? এ বি সি সব সমান আছে। কি হবে? ল্যাটিস প্যারামিটার এ ইকুয়াল বি ইকুয়াল বি ইকুয়াল সি। সি। তাই দেখালাম এটা কোন জায়গায়। স্যার ওই ডি দিয়ে গুণ হয়ে যাবে স্যার, রুট ওভারের অংশটা ডি এর সাথে গুণ হয়ে গেলে এ সমান হয়ে যাবে। কি বুঝলা? তোমার কাছে 111 প্লেন আছে, আর ওটা রেসপেক্টেড ডি তো আবার প্লেনের রেসপেক্টে হয়েছে, মানে D111, তাই না? ডিটা স্যার যে পাইছো কার রেসপেক্টে পাইছো? আগে একটা কথা বোঝার চেষ্টা করো, এই মিলার সূত্র ইন্ডেক্স, বিভিন্ন মিলার ইন্ডেক্সের জন্য স্যার। আগে একটা কথা বোঝার চেষ্টা করো, এই সূত্র অনলি অ্যাপ্লিকেবল ফর কিউবিক ল্যাটিস। এটা কার জন্য অ্যাপ্লিকেবল? কিউবিক ল্যাটিস স্যার। কিউবিক ল্যাটিস। হ্যাঁ, অন্যান্য ল্যাটিসের ক্ষেত্রে কিন্তু ল্যাটিস প্যারামিটার বের করার সূত্র কিন্তু আলাদা। কখনো বের করেন নাই আপনারা? হায়ার ফিজিক্স তো পড়ার কথা। বিভিন্ন ক্রিস্টাল ল্যাটিসের বিভিন্ন মিলার এর মান কিন্তু আলাদা, ল্যাটিস প্যারামিটারের মান। স্যার পড়ছেন এরকম কখনো? মানে ল্যাটিস প্যারামিটার বের করা, বিভিন্ন ক্রিস্টালের ল্যাটিস প্যারামিটার স্যার বিভিন্ন রকম পড়ছিলাম স্যার। হ্যাঁ, তো আমরা এই যে এখানে সূত্র ডিরাইভ করা আছে, যদি কিউবিক স্পাইনাল হয় তাহলে এ বি সি যদি তিনটা সেম হয় তখন কিন্তু এই সূত্র, অন্য ক্ষেত্রে কিন্তু সূত্র এটা না। মানে আপনার কখনো যদি মিলার ইন্ডিসিস 111 মিলে যায় বা 333, 222, তখন এই সূত্র অ্যাপ্লাই করতে পারবেন। তারপর আপনার মিলার ইন্ডিসিস আছে 312, তার মানে দেখুন তো এটা কি এই সূত্র ব্যবহার করা যাবে? কারণ এটা কিউবিক স্পাইনাল না স্যার। স্ট্রাকচারের প্লেনই না এটা। কথা কি বুঝছেন? জি স্যার। তাহলে আপনাকে আগে আপনার স্যাম্পলের প্লেন দেখে বুঝে নিলেন যে হ্যাঁ আপনার স্যাম্পলটা কি স্যাম্পল। কিউবিক হয়েছিল। হ্যাঁ, আচ্ছা মনে করেন এখন 10টা পাইলেন কিউবিক, একটা পেয়েছেন অন্যরকম, তাহলে কি করবেন এখন? কিউবিকের ক্ষেত্রে ল্যাটিস প্যারামিটার কি সেটা বের হবে আবার। আবার যদি আপনার একটা পিক থাকে অন্যরকম, তো ওই স্যাম্পলের ভিতরে, কিউবিক স্যাম্পলের ভিতরে হয়তো একটা ক্রিস্টাল গঠন হইতে অন্য আকৃতির হতে পারে না এরকম? জি স্যার। জি স্যার, পারে স্যার। হ্যাঁ, সেটা পিক দেখে বোঝা যাবে। ওই জন্য তো যে পিক কি হবে, আপনাদের যদি সব পিক 111, 222, 333 মিলে, তাহলে সবার জন্যই আপনি
ল্যাটিস প্যারামিটার এটাই সূত্র। দুই একটা পিক পাইছেন যেটার ল্যাটিস প্যারামিটার 1 1 1 না, 2 2 2 2 না, মানে সব অড বা শর্ট ইভেন না, সেটার জন্য দেখতে হবে তাহলে এটা এরকম যদি মিলার ইন্ডিসিস পাওয়া যায় সেটা স্ট্রাকচার কেমন, সেই যখন স্ট্রাকচার যদি ওরকম হয় তাহলে তার ল্যাটিস প্যারামিটার বের করার সূত্র আছে আলাদা। কথা কি বুঝছেন? স্যার বুঝতে পারছি। 10টার ভিতরে যদি একটা থাকে তো ওই একটার আবার কিসটা স্ট্রাকচার বা তার ল্যাটিস প্যারামিটার বের করার দরকার নেই। 10টা যদি থাকে, একটা যদি থাকে তো বলবো এটা ইম্পিউরিটিস, ওর স্ট্রাকচার অন্যরকম, বা ওর ল্যাটিস প্যারামিটার বের করার দরকারও নেই। আপনার 10টা তো পাইছেন যে আপনার কিউবিক, তাহলে আপনার স্যাম্পলটা মূলত কিউবিক, দুই একটা হয়তো দানা একটু অন্য স্ট্রাকচার হয়ে আছে। তাহলে আমাদের মিলার ডি স্পেসিং বের করলাম, এখন কি বের করবো? ল্যাটিস প্যারামিটার। আর আমরা আর আমরা কনফার্ম হলাম যে আমাদের স্যাম্পল কিউবিক, সেজন্যই সূত্রটা লিখতেছি, না তো লিখতাম না এই সূত্র। এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এল স্কোয়ার। আর এটা আমরা এখন এক্সেল এ সাজাবো। প্রথমে যে পিকটা পাইলাম সেটা ধরলাম যে D1 1 1 এর জন্য পাইছি না, প্রথমে যে ডিটা ক্যালকুলেশন করলাম কার জন্য ক্যালকুলেশন করলাম? প্রথম পিকটা আমাদের কি ছিল? 1 1 1। 1 1 1। তাহলে আমরা এখন এক্সেল এ সাজাবো যে এই মানটা দিলাম ইনটু রুট ওভার 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তার কত হবে? 1 1 1, কত হবে? √3। জি স্যার। ডি এর সাথে √3 গুণ করলে আমরা ল্যাটিস প্যারামিটার পেয়ে গেলাম। ল্যাটিস প্যারামিটার খুব ইম্পর্টেন্ট, বুঝতেছেন? ইমাজিন করতেছেন আপনার ক্রিস্টালের গঠন কেমন, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কেমন হবে সেটা বের করতে পারতেছেন এখান থেকে। তাহলে এই যে এক্সেল ফাইল কার জন্য? ল্যাটিস কনস্ট্যান্ট ক্যালকুলেশন। তাহলে কি দিলাম প্রথমে? এই যে ডি দেওয়া আছে, কোন ডি? হ্যাঁ, ডি এর জন্য আপনার এক্সেল ফাইল আছে না? তাহলে এই যে ডি এর যে এক্সেল ফাইল এটা ওপেন করি। তাহলে এই যে সিকোয়েন্স আছে, এটা হলো প্রথম পিক, দ্বিতীয় পিক, তৃতীয় পিক, তাহলে এটা হলো প্রথম পিকের ডি, দ্বিতীয় পিকের টি, এটা তৃতীয় পিকের ডি। তাহলে কি করবো? ডি এর এই যে এই সব মান, কটা পিক ধরলাম আমরা? 8টা পিক বা 7টা পিক, তা 7টা পিক কপি করলাম। কপি করে ওই যে ল্যাটিস প্যারামিটার দেখেন, ল্যাটিস প্যারামিটার, তাহলে এখানে 7টা পিক এখানে পেস্ট করলাম। কথা কি বুঝছেন? এ কথা বুঝা গেছে? এটা হলো জি ডি। স্যার। ডি, আচ্ছা ডি এর সাথে কি গুণ হলে এ বের হয়? আর স্যার ডির ওই সাথে যে রুট এইচ ওভার স্যার এইচ স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস এল স্কোয়ার হ্যাঁ, মাল্টিপ্লাই করলে। তাহলে এখন আমি এটা এখানে আমার যে স্যাম্পলে ছিল সেটা ছিল হচ্ছে এই যে স্কোয়ার রুট। স্কোয়ার রুট মানে কি? আর এই রুট স্যার। এখানে 3 লিখছি কেন? প্রথম যে পিকটা পাইছিলাম এটা 1 1 1, 1 1 জি 1 স্যার। কে কিউব করলে কি হয়? 3। তাহলে প্রোগ্রামিং এটা করা আছে এই জন্য এটা। আর এ, এটা গুণ এটা এ। এবার এই যে ডি স্পেসিং এটা কার জন্য? দ্বিতীয় পিকের জন্য। দ্বিতীয় পিকে এখন আপনার দেখবেন আপনার স্যাম্পলে দ্বিতীয় পিকটা কি ছিল, সেটা কি 2 2 2 হতে পারে। কথা বলেন নাই? 2 2 2 যদি হয় তাহলে কি হবে? স্কোয়ার রুট অফ কত হবে? এ কত হবে বলেন? 2 2 স্যার 2 9 স্যার, 9 স্যার, 9 স্যার, স্কোয়ার রুট 9, অফ 9 স্যার। তাই হবে। 2 2 2 হলে 9 হয়। স্যার স্যার 2 to 2 হলে 12 হবে স্যার, স্কোয়ার রুট টু অফ টু 12 টু স্যার। হলে 12 হয়। স্যার 16 হয় স্যার। স্যার 2 স্কোয়ার 4, 2 স্কোয়ার 4 আর 2 স্কোয়ার 4, 3 4 12 হইতে হবে স্যার। হ্যাঁ, আর তাহলে 8 হয়েছে, তাহলে কি এটা? স্যাম্পলে কত? 2 2 0। জি স্যার, 2 to 0। হ্যাঁ, স্যার 2 to 2 হলে তো 12 হতো স্যার। হ্যাঁ, 2 2 2 হলে 12 হতো, সেটা পরবর্তীতে হয়তো আমার আছে এই যে 11 আছে, 12 আছে। এগুলো তাহলে এই ঘরটা কি বুঝছেন?
এটা হলো ডি স্পেসিং, এটা হলো আপনার যে মিরার ইন্ডিসিস সেটা লিখবেন, রুট করে যেটা হয় এই যে এটা। তাহলে দেখেন একটা পিকের জন্য আমরা ল্যাটিস প্যারামিটার একরকম পাইছি, আর একটা পিকের জন্য ল্যাটিস প্যারামিটার আরেক রকম, আর একটা পিকের জন্য ল্যাটিস প্যারামিটার আরেক রকম। তাহলে 7টা পিকের জন্য কি পেলাম? 7 রকম পাইলাম না? জি স্যার। তাহলে কোনটা নিব? এটার এভারেজ করবো, এভারেজ। এই এভারেজ মানটা এখানে লেখা আছে, এই যে এটা। এটা কি এই এভারেজ হবে এইগুলো? তাহলে এই যে মানটা, আসলে এটার সাথে কি আছে বিপ্লব, কি গুণ আছে এর সাথে? বিপ্লব কই? কোথায় আপনারা শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি বলেন স্যার, ওরা ওই অন্যমনস্ক হয়ে বসে আছে। স্যার আমি পুরা টাইম শুনছি আপনার কথা স্যার। তুমি সবসময় অসুস্থ আর তুমি শুনতেছো পুরো টাইম। স্যার আমি শুই শুই শুনছি। ল্যাটিস প্যারামিটার যে পাইলাম, 7টা পিকের জন্য 7 রকম পাইলাম না? জি স্যার। এইটাই হচ্ছে ঠিক আছে। মান। আর আমরা একটা জিনিস মিসিং করছি। মিসিং মানে কি? মান কি এটা না অ্যাকচুয়ালি মান, না অন্য কোনো মান আছে এটার? আর এর সাথে 10 গুণ আছে। হ্যাঁ, এর সাথে 10 গুণ আছে। তার মানে এইটা, এই মানটা আমাদের এখন এই যে খাতায় লিখবো। আমরা কোথায় লিখবো এটা? এখন খাতায় লিখবো, কি লিখছি দেখেন এই যে ল্যাটিস প্যারামিটার ক্যালকুলেশন। তাহলে যে এখন টেবিল করলাম, টেবিল করার পরে এক্স স্যাম্পল, এই ল্যাটিস প্যারামিটার এ, একক কি অ্যাংস্ট্রম দিলাম। একক যদি অ্যাংস্ট্রম দেই, তাহলে তো 10 টু দি পাওয়ার 10 যোগ করার দরকার আছে, গুণ করার। না স্যার। হ্যাঁ, তাহলে জাস্ট ওই যে এক্সেল এর ওই ফাইল থেকে ল্যাটিস প্যারামিটার এই যে প্রথম স্যাম্পল, এটা পুরো ক্যালকুলেশনটা কার জন্য হলো? প্রথম স্যাম্পলের জন্য। তাহলে কি প্রথম পাইলাম? প্রথম স্যাম্পলের ল্যাটিস জন্য প্যারামিটার এটা পাইলাম। তাহলে প্রথম স্যাম্পলে এই ল্যাটিস প্যারামিটারটা কপি করে কোথায় বসাবো আমরা? টেবিলে স্যার। হ্যাঁ, টেবিলে বসাবো। তাহলে একটা স্যাম্পলের কেবল ল্যাটিস প্যারামিটার বের হলো। এরপর কি করতে হবে? এই ডি তো 2 স্পেসিং। নাম্বার স্যাম্পল। হ্যাঁ, ডি স্পেসিং দেখেন, এই যে এই ক্যালকুলেশনটা কিন্তু 1 নম্বর স্যাম্পলের জন্য, যে এক্স ইকুয়াল 0 0। এই যে ডি এর মানটা বের হলো, এই মানটা কপি করে নিয়ে ল্যাটিস প্যারামিটারের এখানে বসালাম। এখানে যে ক্যালকুলেশনটা করলাম, এটা কিন্তু এক্স ইকুয়াল 0 0 এর জন্য হলে কেবল। আবার কি করবো? এই যে ডি স্পেসিং ক্যালকুলেশন, এই যে পরের স্যাম্পলের জন্য ওই যে 2 থিটার মান টেবিল থেকে নিয়ে এসে এখানে বসাবো। 2 থিটাকে থিটা করবে, থিটাকে সাইন থিটা, 2 সাইন থিটা, তারপর এখানে ডি স্পেসের মান বের হবে। এই ডি স্পেসের মানগুলো কপি করে কোথায় বসাবেন? ল্যাটিস প্যারামিটার ক্যালকুলেশন করার সময় এই যে এই জায়গায়। আবার এখানে আপনার ওই যে রুট করে যে মানগুলো হবে, তাহলে এটার জন্য একটা ল্যাটিস প্যারামিটার বের হবে। টেবিলে কি দাঁড়ালো? প্রত্যেকটা স্যাম্পলে তার ল্যাটিস প্যারামিটার ক্লিয়ার। কথা বুঝছেন? জি স্যার। এবার এম, এম মানে কি বলেন তো? মোটামুটি তাই যখন স্যাম্পল প্রিপেয়ার করছিলেন, স্যাম্পল বানাইছিলেন না, তখন এম এর মান ক্যালকুলেশন করছিলেন, মনে আছে? স্যার এখানে মাস আর অ্যাটমিক মাস স্যার ওইটা। মলিকুলার মাস। আপনারটা তার অ্যাটম না, মলিকুল হয়ে গেছে না এখন। তারপর কপার আছে, জিঙ্ক আছে, তাহলে ইট্রিয়াম আছে, আয়রন আছে, অক্সিজেন আছে। এটা পুরোটা মিলে কি একটা মলিকুল বা একটা মৌল। এই মৌলের এম বের করছিলেন না জি স্যাম্পল স্যার। ক্যালকুলেশন করার সময়? কপার নিচে মনে হয় 0.25, তখন কপারের অ্যাটমিক ম্যাসের সাথে 0.25 গুণ করছিলেন, যোগ জিঙ্কের অ্যাটমিক ম্যাসের সাথে 0.75, এরকম করে একটা ম্যাস পাইছিলেন, মনে আছে? ওই জি এক্সেল স্যার। ফাইল আছে জি আপনাদের স্যার। কাছে, এক্সেল ফাইল। ওই এক্সেল ফাইলের
ওই এক্সেল ফাইল থেকে এম এর মান এখানে বসাবেন। আর এ ক্যালকুলেশন করা শিখেলাম, এ ক্যালকুলেশন করতে কি লাগবে? ডি স্পেসিং, সেটার জন্য এক্সেল ফাইল দেওয়া আছে। এই এক্সেল ফাইল থেকে ডি স্পেসিং করে আবার ল্যাটিস প্যারামিটারও এক্সেল ফাইল দেওয়া আছে, সেটা ল্যাটিস প্যারামিটার ক্যালকুলেশন করবেন। এরপরে আসেন ডেনসিটি। ডেনসিটি মানে কি? ডেনসিটি মানে কি বলেন? স্যার স্যার ভর বা ঘনত্ব আয়তন স্যার। স্যার। স্যার প্রতি সেন্টিমিটার কি পরিমাণ স্যার ম্যাথ আছে? ডেনসিটি মানে ঘনত্ব। ডেনসিটি মানে ঘনত্ব স্যার। হ্যাঁ, ঘনত্ব বের করারও আপনাদের এক্সেল ফাইল দেওয়া আছে একটা, যে ডেনসিটি পোরোসিটি ক্যালকুলেশন। এটা আপনাদের কোথায় যেন একবার লেখাইছি আমি, ওয়ার্ড ফাইলে, যে এক্সেল ফাইলে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট যখন ক্যালকুলেশন করছিলেন তখন বাল্ক ডেনসিটি বের করে নিয়েছিলাম, ওখানে মনে আছে? আকরাম, জি স্যার। যে তোমার ডাটা বের করতেছি দেখো, এই যে আকরাম, ডাইইলেকট্রিক, কই এক্সেল ফাইল কই? আর এই ডাটা মনে হয় আরেক ফাইলে আছে স্যার, আছে। আচ্ছা, তাহলে আমি যেগুলো পাঠাইছি সেগুলো বের করতে পারবো। ডাইইলেকট্রিক এর মান লেখার সময় ডান পাশে তার ভর কত এবং তার উচ্চতা কত, আয়তন কত বের করছিলাম না? ঘর 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 করা ছিল না, মনে আছে? জি স্যার, জি স্যার, হ্যাঁ, জি ওখান স্যার। থেকে বাল্ক ডেনসিটি বেরোবে, এরকম একটা ঘরও করা ছিল ওখানে। ওই যে আপনাদেরকে যে পাঠাইছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, যখন প্রোগ্রাম ফাইলে দেখি, এটা তো just আপনাদের র ফাইল, প্রোগ্রাম ফাইল যেটা পাঠাইছিলাম আপনাদের, প্রোগ্রাম ফাইল পাঠানোর সময় উপরে এই যে খেয়াল করে দেখেন, এই যে আপনাদের যে স্যাম্পল ক্যালকুলেশন করছিলেন তার একটা ভর ছিল না? জি স্যার। জি স্যার। কারণ এটা তো ডাইইলেকট্রিক এর সময় লাগছে, এই যে ভর, এই যে তার রেডিয়াস, এই যে তার থিকনেস, এখান থেকে যে বি ডেনসিটি লেখা আছে, দেখছেন? জি স্যার। এবার ডেনসিটি কিন্তু গ্রাম পার সেন্টিমিটার কিউবে লেখা আছে এখানে। কারণ যে ভলিউমটা বের করছেন এখানে দেখেন, রেডিয়াস সেন্টিমিটার, থিকনেস সেন্টিমিটার, তাহলে পাই আই স্কোয়ার এইচ, এই যে এটাই এখানে সেন্টিমিটারে আছে না কিসে আছে তাহলে? সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব, আর বাল্ক পার সেন্টিমিটার কিউব। বাল্ক ডেনসিটি একক কি? এখানে লেখা আছে গ্রাম পার, গ্রামকে জিএম লেখে না, কি লেখে? শুধু জি। এটা ভুল লিখছে ও, ঠিক আছে? গ্রামের শর্টকাট এখন কি? শুধু জি। তাহলে এই যে বাল্ক ডেনসিটি মানে হলো স্বাভাবিক ডেনসিটি। যেমন আপনার যদি ডেনসিটি বের করতে চাই তাহলে কি করা যাবে? আপনার ভর ভাগ আপনার আয়তন। এই স্বাভাবিক ডেনসিটিটার নাম কি দিছি আমরা? বাল্ক ডেনসিটি। বাল্ক ডেনসিটি। আরেকটা ডেনসিটি আপনার এক্স রে করে বের করা যাবে। আপনার স্ক্রিনে এক্স রে দিলাম, তাহলে এক্স রে কতটুকু ভেদ করতে পারতেছে বা কি করতে পারতেছে, ওর থেকে একটা আমরা রিপোর্ট পাবো যে আপনার স্ক্রিনের ডেনসিটি কেমন। এটার নাম কি? ডেনসিটি। এক্স রে ডেনসিটি স্যার। হ্যাঁ, তো বাল্ক ডেনসিটির সূত্র সহজ, জাস্ট ভর ভাগ আয়তন। ওটা ওই যে আপনাদের এক্সেল করা ছিল, এখানে ডাইরেক্টলি করার সময় অলরেডি পেয়ে গেছেন, এগুলো বাল্ক ডেনসিটির মান। এবার এক্স রে ডেনসিটি বের করার সূত্র আছে এখানে, দেখেন এই দেখেন, এই ফাইল কিন্তু আপনাদের দেওয়া আছে অলরেডি। এক্স রে ডেনসিটি বের করার সূত্র হচ্ছে এটা, কি সেটা? এই যে রো মানে ডেনসিটি, আর নিচে সাফিক্স হিসেবে এক্স লিখলাম, তাহলে কি? এক্স রে ডেনসিটি। জেড, জেড মানে কি? নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট সেল। এখন সিম্পল কিউবিক যদি হয় তাহলে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেলে কয়টা হবে? 8টা। 8টা। তাহলে যেটার মান 8। এম, ওই যে ঘরে আপনাদের এম ব্যবহার করাইছে, বুঝছেন? এম মানে কি? মলিকুলার মাস। এন মানে অ্যাভোগাড্রো সংখ্যা। এ মানে
ল্যাটিস প্যারামিটার স্যার। ল্যাটিস ল্যাটিস প্যারামিটার। প্যারামিটার স্যার। হ্যাঁ, তাহলে এই যে সূত্রটা কিভাবে করবেন এটা এই যে এক্সেল ফাইলে করে দেওয়া আছে, এই যে এক্সেল ফাইলে জেড 8 এম, ওই যে আপনাদের স্যাম্পলের অনুযায়ী এম এর মান, এন অ্যাভোগাড্রো সংখ্যা, এ হল ল্যাটিস প্যারামিটার, এটাকে কিউব করতেছে, কিউব করে এই যে এই মানটা আসতেছে। কথা বুঝছেন? জি স্যার। আর এখানে যেহেতু আমরা এ এর মানটা যে নিচ্ছি, এর সাথে প্রত্যেকটার সাথে 10 আছে না? স্যার ওইটা তো অ্যাংস্ট্রং এককে ছিল মনে হয়, এই হ্যাঁ, জন্য তাহলে পরে তো এখন এটা টেবিলে। সেন্টিমিটারে করবেন, সেন্টিমিটারে করলে কত হয়? 8। জি স্যার। 8 করলে এটা যদি 8 হয় নিচে, তাহলে প্রত্যেকটার সাথে, এটার সাথে তারা 10⁻8, এটাকে কিউব করলে কি হয়? 10⁻−24। ওজন নাই মনে হয়। এই প্রত্যেকটা ক্যালকুলেশন কোথা থেকে আসলো? থিওরি বুঝাইছি সুন্দর করে, থিওরিতে লেখা আছে সুন্দর করে, আবার থিওরিতে স্যার লিখছি। বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারবেন কি করে? কোথায় আছি এখন বলেন দেখি আমরা, কোথায় আছি এক্সরে বলেন? ডেন্সিটি ক্যালকুলেট করা হচ্ছে স্যার। হ্যাঁ, এক্সের ডেন্সিটির এককে আছি আমরা এখন, এককে। এককটা যে লিখলাম এখন, এই যে এখানে এক্সের ডেন্সিটির মান পাইছি, এটা পাইছিলাম তো 5.52 ইন্টু 10⁻24, এটা লিখলাম কেন বলেন? স্যার ওইটা সেন্টিমিটারে নেওয়া হয়েছে স্যার। স্যার এ এম ইউ ভ্যালু নিলেন স্যার। এই ভ্যালুটা পাইলাম, ভ্যালু তো পাইছি এটা, কিন্তু আবার লিখতেছি এটা কেন? লিখবো কেন এটা? মানে খাতায় লিখবো হচ্ছে, হ্যাঁ, জেড এর মান, এম এর মান, এন এর মান, এ এর মান, এই কিউবের মান, সব মান বসালাম এখানে, বসায় এক্স এর ডেন্সিটির মান পাইছি এটা, কিন্তু খাতায় লিখবো আমি এটা কেন লিখবো বলেন? খাতায় মানে আমাদের টেবিলে লিখবো এই মানটা, 5.52 লিখবো, কিন্তু 5.52 e⁻10⁴ পাইছি তো মান, এই মানটা লিখবো কেন এখানে? হুম? আমি তো বললাম একবার। স্যার এককটা গ্রাম পার সেন্টিমিটার কিউব ছিল স্যার ওখানে, এই জন্য স্যার এটা সেন্টিমিটারে নিতে হবে ল্যাটিস প্যারামিটারটা স্যার। যদি নিতে হবে, এখানে নেওয়া হয় না, তাই তো নিচে এখানে। না স্যার ওখানে তো নেওয়া হয়নি স্যার। 10⁸ বা 10⁻10 কিছু নিচে এখানে, এলআরএস এর মান নিচে না নিচে স্যার। এখানে। তা নেই নাই, তাই তো এটা আসছে। যদি নিতাম তাহলে কি আসতো? নিলে কি আসতো বলেন? স্যার 5.52 আসতো স্যার। নিলে এর সাথে কি গুণ হতো বলেন দেখি? স্যার 10⁻24। এটা গুণ হতো, কেন গুণ হতো না বুঝলে আকিদ এর কাছ থেকে আপনারা বুঝে নিন। এটা হলো এক্স ডেন্সিটির মান, কারণ আমরা ল্যাটিস প্যারামিটার যখনই লিখছি 10⁻10, 10⁻8 এগুলো লিখি না, স্কিপ করছি। তাহলে যদি লিখতাম তাহলে মানটা এটা আসতো, কারণ যদি 10⁻8, 10⁻10 কিছু না লিখি তাহলে মান আসবে এটা, যখন যদি লিখি 10⁻, কারণ আগে তো লিখছি 10, মানে অ্যাকচুয়ালি ল্যাটিস প্যারামিটার তো এইটা, এইটা সাথে কি 10⁻−10 মিটার। এখন আমরা তো এক্স রে ডেন্সিটি বা আগের বার ডেন্সিটি সেন্টিমিটারে, মানে গ্রাম পার সিজিএস এ বের করতে এখানে, তাহলে এটা যদি সেন্টিমিটার বানাই, তাহলে এখানে আসলে লেখা উচিত ছিল কি 8 ইন্টু -8 স্যার। 8.32 ইন্টু 10⁻−8 লেখা উচিত ছিল এখানে। এখানে তাহলে 10⁻−8 যদি লিখতাম তাহলে কিউব করে লিখে যেত 10⁻−24। এখন এই যে এটা ইকুয়েশন নিচে আছে, এই -24 যদি নিচে থাকতো তাহলে উপরে উঠে গিয়ে যেত 24 হয়ে যেত।
ওই 24, এই 24 তো কেটে যাবে। তো যাই হোক, বাল্ক ডেন্সিটির মান কোথায় আছে? ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ওই জায়গায়। আর এক্স রে ডেন্সিটির মান এই যে এখানে ক্যালকুলেশন করলেন। আর এক্স রে ডেন্সিটি লিখলেন এক জায়গায়, বাল্ক ডেন্সিটি লিখলেন এক জায়গায়। তো এক্স রে ডেন্সিটি যদি আপনার জানা থাকে, বাল্ক ডেন্সিটি জানা থাকে, তাহলে একটা স্যাম্পলের পোরোসিটি কত হবে সেটা বের করা যাবে। পোরোসিটি মানে পোর শব্দের অর্থ কি? ছিদ্র। হুম, স্যার পরব বলতে স্যার ছিদ্র বোঝাই স্যার। হ্যাঁ, তাহলে এই যে এখানে এই ছবিটা আমাকে বুঝান। ফিগার এ দ্বারা কি বোঝাচ্ছে, ফিগার বি দ্বারা কি বোঝাচ্ছে বলেন? স্যার প্রথমটায় স্যার হচ্ছে স্পেস বেশি আর দ্বিতীয়টায় স্যার স্পেস কম। হ্যাঁ, তাহলে স্পেস বেশি হলে কি হবে? স্যার এটা হাই প্রসিটি স্যার। আর স্পেস কম হলে? স্যার বলতে স্যার হচ্ছে প্রথমটায় স্যার ফাঁকা স্থান স্যার অনেক বেশি আর দ্বিতীয়টায় স্যার ফাঁকা স্থান কম। হ্যাঁ, তাহলে সহজ কথায় একটা স্যাম্পলে যত বেশি ফাঁকা থাকবে তার পোরোসিটিটা বেশি, মানে পোরোসিটির বাংলা কথা হলো ফাঁকা জায়গা। কথা কি বুঝছেন? জি স্যার। হ্যাঁ, জি তো এই স্যার। ফাঁকা একটা স্যাম্পলের ফাঁকা জায়গা কতটুকু সেটা যদি বের করতে চাই, তার সূত্র হলো এটা, 1 মাইনাস বাল্ক ডেন্সিটি ডিভাইড বাই এক্স রে ডেন্সিটি ইন্টু, মানে পার্সেন্টেজ যদি ক্যালকুলেশন করি তাহলে 100% গুণ করলে আমরা পোরোসিটিটা পার্সেন্টেজে আসবে। মানে আপনি স্যাম্পলটা পাইলেন 80% পোরোসিটি, তার মানে কি বুঝলেন? ওই স্যাম্পলের এইটটি স্যার পার্সেন্ট 80% বলতে স্যার 80% ফাঁকা আছে। এইটটি ফাঁকা পার্সেন্ট আছে ফাঁকা স্যার। আছে, মানে পোরোসিটি মানে একটা জিনিসের ভিতরে ফাঁকা জায়গা কতটুকু, তো সেটা ক্যালকুলেশন করার সূত্র হলো এটা। কথা বুঝছেন? তাহলে আমরা বাল্ক জি ডেন্সিটির মান স্যার। বের করলাম না, জি স্যার। এক্স রে ডেন্সিটির মান বের করলাম না, জি স্যার। তাহলে 1 মাইনাস বাল্ক ডেন্সিটি ডিভাইড বাই এক্স রে ডেন্সিটি, আর যে পার্সেন্টেজ দিতে চাই তাহলে 100% গুণ করলে কার মান পাবো? পোরোসিটি স্যার। হ্যাঁ, এখন ওই যে আপনাদের মুখে তুলে খাওয়ানো লাগতেছে এই কাজটাই এই যে এক্সেলে করা আছে। তাহলে এটা এক্স রে ডেন্সিটি, এটা বাল্ক ডেন্সিটি, তাহলে বাল্ক বাই এক্স, এক্স রে এটা, তাহলে 1 মাইনাস এটা, তাহলে পোরোসিটি কি হবে? তাহলে 1 মাইনাস বাল্ক ডেন্সিটি ডিভাইড বাই এক্স রে ডেন্সিটি ইন্টু 100%, যে পোরোসিটির মান বের হয়ে গেল। মান যখন বের হবে তখন কি করবো, এগুলো আমরা কপি করে ওই যে টেবিলটা সাজাবো। কোন টেবিল? এই যে বাল্ক ডেন্সিটির মান এখানে লিখবো, এক্স রে ডেন্সিটির মান এখানে লিখবো, ল্যাটিস প্যারামিটারের মান এখানে লিখবো, এম এর মান লিখবো, এই টেবিলটা পুরোটা কমপ্লিট করতে হবে। শুভ, এই তো স্যার। হ্যাঁ, এখন মনে করেন আমি বুঝাই দিলাম, আবার ভিডিও রেকর্ডিং থাকতেছে, তাই কি পরিমাণ বিরক্ত লাগতেছে। আপনি যদি নিজে এগুলো অ্যানালাইসিস করে বের করে ক্যালকুলেশন করতে, তখন বুঝতেন আসলে রিসার্চ কাকে বলে। অনেক কঠিন কাজ হতো স্যার হ্যাঁ, তাহলে তো বলতে। মানে আমি একটা সহজ কথা বলি, আমার 9 বছরের জীবনের যে নির্যাস বা যে সারমর্মটা, এটা জাস্ট আপনাদের আমি মনে করেন 1 ঘন্টায় বোঝানোর চেষ্টা করতেছি। আমার যেমন আপনাদের স্যাম্পল বানাইছি, মানে 9 বছরের যে অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা একদিনে ব্যবহার করে স্যাম্পল গুলো বানাইছি। মানে এর কোনো একটা জিনিস ইন্ডিভিজুয়ালি যদি করতে যান আপনারা মিনিমাম, মানে এই যে এই এই ক্যালকুলেশন বুঝে ক্যালকুলেশন করতে গেলে মানে বুঝতেই লাগবে আপনার 1 মাস, আর করতে তো লাগবে আরো 3 মাস, মানে 3 মাসের কাজ আপনি 3 দিনে করা সম্ভব এখন। আপনি যখন জি স্যার। স্যাম্পলও বানাইছিলেন, একটা জিনিস চিন্তা করে দেখেন, একটা স্যাম্পল খালি আর ঘষতে হবে। আর কিভাবে ঘষতে হবে সেই থিওরি মাথায় এনে ওই ঘষার জিনিস পাবো কোন জায়গায়, এই ম্যানেজ করতে আপনাদের 1 মাস লেগে গেছে না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, তার মানে, মানে আমার কথা বোঝানো হচ্ছে, অর্থাৎ স্যাম্পল যখন বানাতে যাইতেন, তাহলে স্যাম্পল বানাতে গেলে কোন স্টেপের পর কোন স্টেপ বা কোনটা ফলো করতে হবে, কি লাগবে, এগুলো ম্যানেজ করতে আপনাদের 2 মাস লাগবে। আর কাজ করতেন কয় মাসে সেটা পরের কথা। এরপরে যদি একটু পরিশ্রম না করেন তাহলে মানে আপনাদের থেকে আর দুর্ভাগ্য কেউ নেই। এখন সময় যেহেতু কম, এখন ওটাই যদি আপনি, মানে আমি কথাটা কেন বললাম, একটু ইন্সপিরেশন দেওয়ার জন্য। এখন আপনি যদি মনে করেন আরে সর্বনাশ, এত কঠিন ক্যালকুলেশন কেমনে করবো,
তাহলে আমরা কিভাবে করছি? আমরা তো এই ক্যালকুলেশন 6 মাস ধরে করছি এগুলো। আমরা 6 মাস ধরে যে জিনিসটা করছি এত কষ্ট করে, সেটা আপনারা সবকিছু আমাদের কাছে রেডি, 6 দিনে করা সম্ভব। 6 দিন তো আপনাদের হাতে নাই এখন। এটা জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠে লাগবেন একটার পর একটা। আমার আগে ল্যাটিস প্যারামিটার বের করতে হলে আমার ডি স্পেসিং লাগবে, ওই অরিজিনের ওই পয়েন্ট ধরে ধরে ডি স্পেসিং এর মান লেখা, তারপর সিকোয়েন্স এ এর মান বের করবো, তারপর এক্সআরডি, তারপর বার্ক ডেন্সিটি, তারপর পোরোসিটি। এই সব আমাকে এই টেবিলটা রেডি করতে হবে। এবার এই টেবিল যখন রেডি হয়ে যাবে তখন আপনার আবার কারুকার্য থাকবে। কি কারুকার্য? এগুলো একটু গ্রাফে দেখানো, যে আমার বার্ক ডেন্সিটি এক্সরে ডেন্সিটি কি হলো, বাড়লো না কমলো, বা আমার পোরোসিটি আর ডেন্সিটির ভিতরে কি দেখা যাচ্ছে, পোরোসিটি যত বাড়ছে ডেন্সিটিটা তত কমছে, বা এই জিনিসগুলো এখন এটা আমরা কারুকার্য। যত এই জিনিসগুলো এখন সুন্দর করে গ্রাফটা প্লট করতে পারবেন, বার চার্ট গ্রাফ চার্ট, তত আবার আরো সুন্দর লাগবে দেখতে জিনিসটা। মানে টেবিল রেডি হলে, এখন টেবিল থেকে তো আর মন ভাষা প্রকাশ পায় না। তখন আপনাদের এই যে নিজে সেলফ স্টাডি করে নিজের মাথায় সেটা বা মানে বার চার্ট করলে ভালো লাগতেছে নাকি লাইন চার্ট করলে ভালো লাগে, সেটা আপনাদের ইচ্ছা। তারপরে স্যাম্পল হিসেবে এখানে দেওয়া আছে। অর্থাৎ আমি স্ক্রিনে যা দেখাচ্ছি সবই কিন্তু আপনাদের অলরেডি আমি দিয়ে দিয়েছি। অর্থাৎ এক্সআরডি ক্যালকুলেশনের জন্য প্রথমে আপনি লিখলেন এক্সআরডি ডিফ্রাকশন, আপনার স্যাম্পলের নাম, ও ফেজ অ্যানালাইসিস। ফেজ অ্যানালাইসিস করে কোন কোন ফেজ আছে আপনার এখানে এটা লিখলেন, এই ছবিটা এখানে অ্যাড করলেন। তারপরে ওই যে অরিজিন ফাইল একটা একটা করে স্যাম্পল ধরে ধরে এগুলো রেডি করলেন। এটা 2 থিটার মান, এই 2 থিটা থেকে থিটা, থিটা থেকে সাইন থিটা করে আবার আমরা ডি স্পেসিং পাইলাম। ডি স্পেসিং থেকে ল্যাটিস প্যারামিটার, এক্স রে ডেন্সিটি, বার্ক ডেন্সিটি, এগুলো সব করে পোরোসিটি, এগুলো সব রেডি করলাম। রেডি করে সেগুলো গ্রাফে রিপ্রেজেন্ট করলাম। তাহলে মোটামুটি এক্সআরডি অ্যানালাইসিসটা আমাদের হলো। এ কথা বুঝছেন সবাই? জি স্যার। জি জি স্যার, স্যার। বুঝতে পারছি। হুম। জি স্যার। আর এটা মানে সিকোয়েন্স ওয়াইজ করতে হবে। মনে করেন এখন আজকে করলেন এই ডি স্পেসিং, কালকে ল্যাটিস প্যারামিটার, পরশুদিন পোরোসিটি, তাহলে মানে বহুত কষ্ট। হ্যাঁ, আপনি মনে করেন ল্যাটিস প্যারামিটার প্রথমে এক্স এর, মনে করেন প্রথমে এক্স আর ডি সবগুলো ডাটা এক জায়গায় করে রাখলেন, ডি স্পেসিং নির্ণয় করলেন, এবার 5-10 মিনিট রেস্ট নেন, এসে আবার কিন্তু ল্যাটিস প্যারামিটার নিয়ে বসে, তাহলে মাথায় থাকবে। না হলে ওই ডি স্পেসিং কি ল্যাটিস প্যারামিটার কি এগুলো আবার আপনার মাথায় স্টোর দেওয়া লাগবে। আপনি একবার সামারাইজ করেন, খাতায় লেখেন যে আমার ডি স্পেসিং বের করতে হবে, তারপর ল্যাটিস প্যারামিটার, তারপর এক্সআরডি মানে এক্স রে ডেন্সিটি, বাল্ক ডেন্সিটি, এগুলো সিকোয়েন্স করেন, একটা হলো টিক চিহ্ন দেন। মানে মাঝখানে উঠে গেলেই রিসার্চের কাজগুলো এরকম, মানে আপনি একটা কাজ আজকে ল্যাটিস প্যারামিটার বের করলেন, কালকে এক্স রে ডেন্সিটি কি হবে এ করতে গেলে আবার আপনার থিওরি ঘাটে এক্সেল ঘাটে আবার ওগুলো উদ্ধার করা লাগবে। আর অত তো সময় নাই। অর্থাৎ একদিনে বসতে হবে, একেবারে স্টেপ বাই স্টেপ কাজ করে এই টেবিল রেডি করতে হবে, টেবিল রেডি করে গ্রাফ রেডি করতে হবে। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন, আমি রেকর্ডিং স্টপ করছি।